শুভ সন্ধ্যা। বেসিক্স অফ নেটওয়ার্কিং ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড এই বিশেষ ওয়ার্কশপ আজকে ৮ম দিনে পদার্পণ করলো। বলতে বেশ ভালোই লাগছে। আ আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। যদিও কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় না, এরকম টাইপের কিছু একটা গান ছিল। তো সেই গানের মতন যদি আমাদেরকে পথিক হতে হয় এই পথের, অর্থাৎ এই নেটওয়ার্কিং সম্পর্কে ইন ডিটেইল যদি ধারণা পেতে হয়, তাহলে স্বাভাবিকভাবে ৮টা-১০টা ক্লাস কিছুই নয়। কিন্তু আমাদের যেহেতু টপিকটাই হচ্ছে বেসিক্স অফ নেটওয়ার্কিং, সুতরাং হোপফুলি আমরা উইদিন 10 ক্লাসেস বা 10 সেশনস আমরা অন্ততপক্ষে বেসিক যে ধারণাটা সেটা সবাইকে দিতে পারবো। আমি আশা রাখছি সেটাই। ঠিক আছে? আজকে ৮ম দিন, সেশন নাম্বার 8। আমরা ফরম্যাট মোটামুটি জানি। কি হয়, কিভাবে হয়। আলাদা করে সেগুলো বলে সময় নষ্ট করব না। আমি ১ম এ মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি সবার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। তারপরে আমাদের প্রধান টপিকে আসবো আমরা। কারো যদি কোনো প্রশ্ন থাকে? তো আমি একটা বিষয় একটু হুম, বলছি। এটা হচ্ছে অ্যান্টিভাইরাস নিয়ে আমরা আগের দিনে আলোচনা মানে হয়েছিল। হুম, তো আমার একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে মানে আমার একটা সময় কোনো অ্যান্টিভাইরাস ছিল না আমার কম্পিউটারে, ঠিক আছে? আমি এমনি ইউজ করতাম ওটা। তা হঠাৎ করে একদিন দেখলাম ওটা ইউজ করতে, করতে আমার আর সার্চ ইঞ্জিন কোনো কাজ করছে না। ওখানে Google খুললেই কাস্টম সার্চ এরকম আসছিল আরকি। তো তারপর যখন আমি এটা দেখালাম, আগে তো এরকম কখনো হয়নি। তো আমি যখন এটা দেখালাম তখন ওরা বলল যে এটা হ্যাক হয়ে গেছে কম্পিউটারটা। তা এটাকে ফরম্যাট করতে হবে। তো আমার তো অনেক বছর আগে তখন আইডিয়া ছিল না ব্যাপারটা নিয়ে। তো আমি হ্যাক হয়ে গেছে, এটা আবার কি করে হলো? তা হ্যাক হয়ে যাওয়ার পর ওটা যখন ফরম্যাট করা হলো, তখন আবার এটা ঠিক হলো। তারপর আবার অ্যান্টিভাইরাস ইনস্টল করলাম ইত্যাদি। কিন্তু আমি যেটা বলছি, তুমি বলছিলে আগের ক্লাসে বা আরো মানে অন্যান্য ক্লাসগুলোতে, যে অ্যান্টিভাইরাস ইউজ না করলেও আমাদের চলে বা মিনিমাম প্রোটেকশন দেয়। কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করার পর কখনো কিন্তু আমার এরকম কখনোই হয়নি, বা এর আগে যখন করেছি তখনও হয়নি। তো এটা কি সত্যি হ্যাক নাকি না অন্য কোনো ব্যাপার, না কিভাবে এটা হয়েছিল, এই জিনিসটা যদি একটু বলো। আচ্ছা, ১ম কথা হচ্ছে পাপুর প্রশ্নের আরো বড় উত্তর আজকে আমি দেব এমনিতেই। মানে আমাদের টপিকের ভেতরেই এটা রয়েছে আজকে। হ্যাঁ? তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমি আগে থেকে খুব ডিটেইলে বলছি না। আমি শুধু এটা বলব যে আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি? কারণ হচ্ছে হ্যাঁ, একটা প্রোটেকশন তো obviously থাকা উচিত। এবার Windows এর সাথে ওই একটা malicious removal টুল হোক, অ্যান্টিভাইরাস হোক, মানে Windows Defender তো বহুদিন থেকে আছে। ঠিক আছে? কিন্তু সেটা খুব একটা কাজের ছিল না। মাঝখানে Microsoft Security Essentials বলে Microsoft এর একটা অ্যান্টিভাইরাস এলো। সেটা খুবই কাজের ছিল। পরবর্তীতে সেটা চলে গিয়ে এখন Windows Defender নামে বাই ডিফল্ট Windows এর সাথে ইনক্লুডেড হয়ে গেছে। Windows 10 এ। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি আমরা কেউ Windows 10 ব্যবহার করি, আমার বিশ্বাস আপনারা প্রায় প্রত্যেকেই অন্ততপক্ষে 90% এখানে যারা রয়েছেন তারা নিশ্চয়ই করেন। যে 10% করেন না তাদেরকেও আমি ইমিডিয়েট রেকমেন্ড করব যে আপনারা আপগ্রেড করে নিন Windows 10 এ। তো উম সেইটাতে না হলেও চলে। কারণ সেটাতে যে Windows Defender যেটা রয়েছে, Windows Security আরকি, সেটা খুবই পাওয়ারফুল। যেটা কিনা আগে ছিল না। ঠিক আছে? একটা না একটা কিছু তো দরকারই হয়। এইটা যেটা হয়েছিল তোমার কাস্টম সার্চ ইঞ্জিন অনেক কারণেই হতে পারে, অনেকভাবেই করতে পারে। কোনো malicious ফাইল ডাউনলোড হতে পারে বা আরেকটা বিশেষ কারণে হতে পারে, সেটা আমি এখন রিভিল করছি না। সেটা একটু পরেই আমরা আলোচনা করব, তখন আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি এটাই বলতে চাইবো যে Windows 10 যদি কেউ ব্যবহার করেন তাহলে Windows 10 এর যে ইনবিল্ট প্রোটেকশনটা সেটা খুবই পাওয়ারফুল। তবে হ্যাঁ, এর সাথে, সাথে আমি আরো একটা কথা অবশ্যই বলব। আপনারা চেষ্টা করবেন Windows 10 টাকে আপ টু ডেট রাখতে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কিভাবে আপডেট বন্ধ করব? আপডেট বন্ধ করাটা মোটেই খুব একটা ভালো কাজ নয়। হ্যাঁ? হ্যাঁ, এটা কিন্তু আমার উইন্ডোজ 7 এ হয়েছিল। যখন 7 ইউজ করতাম তখন হয়েছিল। 10 হ্যাঁ, এ তো স্বাভাবিক। কারণ এখন তো প্রিমিয়ার Windows ইউজ করি। 7 এর যেটা ছিল Windows Defender সেটা জাস্ট গুড ফর নাথিং। ঠিক আছে? সুতরাং স্বাভাবিকভাবেই অ্যাটাক গুলোকে ও কিছু করতে পারবে না। কিন্তু Windows 10 এ সেই ভয়টা নেই। তো আপনারা Windows 10 যদি আপ টু ডেট রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি সিকিউর। এবং সেক্ষেত্রে কোনো অ্যান্টিভাইরাস ইউজ না করলেও চলতে পারে। হ্যাঁ? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
স্মার্ট প্লাগ নিয়ে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করতে, হ্যাঁ। সেটা হচ্ছে স্মার্ট প্লাগে কি মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড, মানে কানেক্ট করা যায় একসাথে, নাকি না এটা প্লাগ ওয়াইজ, মানে এটা প্লাগ টু প্লাগ এটা ডিপেন্ড করে? না, মাল্টিপল করা যায়। মানে সাপোজ আমার এখানে আমার সামনে একটা স্মার্ট প্লাগ লাগানো আছে। এর সাথে আমি একটা সার্চ প্রোটেক্টর লাগিয়েছি। মানে স্মার্ট প্লাগের সাথে একটা সার্চ প্রোটেক্টর। সেখানে ৩ খানা সকেট আছে। সেখানে আমার ২ খানা স্পিকার আর উফারের লাইন গেছে। তো এইভাবে অবশ্যই ব্যবহার করা যায়। স্বাভাবিকভাবেই আমি যদি স্মার্ট প্লাগ বন্ধ করি, তাহলে তো ওই ৩ খানা যে কানেক্টেড ডিভাইস তাদের প্রত্যেকেরই পাওয়ার কাট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এরকম কোনো মানে নেই যে একটা প্লাগ আমি একটাই লাগাতে পারবো। হ্যাঁ, এবার এখানে আরেকটা গল্প আছে। যেরকম সাপোজ আ বিভিন্ন অ্যাম্পিয়ারের তো স্মার্ট প্লাগ পাওয়া যায়। যেমন আমি নরমাল রেগুলার ডিভাইস ব্যবহার করি এখানে। সাপোজ টিভি হোক, কি আমার এখানে স্পিকার আছে, কি কম্পিউটার আছে। এগুলো 10 অ্যাম্পিয়ারের যে স্মার্ট প্লাগ গুলো রয়েছে তাতেই চলবে। এবার আমি obviously এই একটা স্মার্ট প্লাগ এর সাথে যদি ১০ খানা ডিভাইস কানেক্ট করি সেটা নিশ্চয়ই খুব একটা রেকমেন্ডেড নয়। ইন দ্য আদার হ্যান্ড আমি যদি এসি কানেক্ট করি, কি ওয়াশিং মেশিন কানেক্ট করি, কি ফ্রিজ কানেক্ট করি, তখন আমি obviously 16 অ্যাম্পিয়ারের আ স্মার্ট প্লাগ কিনবো এবং আমি সেখানে চেষ্টা করব যে একটাতে যেন একটাই থাকে। সেখানে একসঙ্গে ফ্রিজ, এসি দুটোকে নিশ্চয়ই আমি লাগাবো না। কিন্তু নরমাল কনজিউমার ডিভাইস যেগুলো সেগুলো মোটামুটি 6 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার হলে ভালো হয়। 6 অ্যাম্পিয়ার হলেও চলবে। সেখানে হেসে খেলে ২-৪ টা ডিভাইস আমরা কানেক্ট করতে পারি। ওই 3 পিন বা মাল্টিপ্লাগার বা সার্চ প্রোটেক্টর ওই জাতীয় জিনিসপত্র দিয়ে। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাইবো। আ সেটা হচ্ছে যে মানে যেহেতু আমি সার্চ প্রোটেক্টর এর কথাটা উল্লেখ করলাম, কিছু স্মার্ট প্লাগ রয়েছে যাদের ইনবিল্ট সার্চ প্রোটেকশন রয়েছে টু সাম এক্সটেন্ট। ঠিক আছে? এবারে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, কারণ এটা কম্পিউটারের সাথেও রিলেটেড, যে দুটো সার্চ প্রোটেক্টর একসঙ্গে ব্যবহার করা যায় না। উচিত নয়। মানে কিরকম? সাপোজ আমি কথার কথা বলছি। আমার একটা ইউপিএস আছে এপিসির। আপনাদের অনেকেরই ইউপিএস আছে। তো এপিসির যে ইউপিএস গুলো, অন্যান্য ইউপিএস হয়তো দেয়। এপিসির যে ইউপিএস গুলো, সেই ইউপিএস গুলো একটা বেসিক লেভেল অফ সার্চ প্রোটেকশন দেয়। ঠিক আছে? এখন আমি কখনোই আমার ইউপিএসটাকে কোনো সার্চ প্রোটেক্টরে লাগাবো না। মানে আমার ইউপিএস এর থেকে যে কেবলটা, যে কর্ডটাকে আমি আমার সুইচ বোর্ডে বা পাওয়ার আউটলেট যেটাকে টেকনিক্যালি বলা হয়, পাওয়ার আউটলেটে লাগাই, সেটা নরমাল প্লাগেই লাগাবো। কখনোই সার্চ প্রোটেক্টরে লাগাবো না আমার এপিসি ইউপিএসটা। নাম্বার 1। আবার উল্টো দিক থেকে এরকমটাও আমি করব না যে ইউপিএস এ যে আমি প্লাগগুলো লাগাচ্ছি, সাপোজ কম্পিউটার, মনিটর ইত্যাদি প্লাগগুলো লাগাই তো, সেগুলো এরকম করব না যে ইউপিএস এর সাথে একটা সার্চ প্রোটেক্টর লাগিয়েছি, সেই সার্চ প্রোটেক্টরে আমি একটা প্লাগ লাগালাম। কি আমি আরো ৩ টে প্লাগ লাগালাম। এটা করব না। মানে দুটো সার্চ প্রোটেক্টর সাইড বাই সাইড ব্যবহার করা উচিত নয়। তাতে করে বিপরীত হতে পারে। সুতরাং আমি সার্চ প্রোটেক্টর কথাটা উল্লেখ করলাম। সুতরাং আ সেই ক্ষেত্রে আমি এমন স্মার্ট প্লাগ কিনবো যদি আমি সার্চ প্রোটেক্টর ব্যবহার করতে চাই, যে স্মার্ট প্লাগের ইনবিল্ট সার্চ প্রোটেকশন নেই। ঠিক আছে? আর কারো কিছু? বেশ। তাহলে আমি আজকের মেইন টপিকে চলে আসি। উম আমি পরে আবার বলবো, আবারও বলছি, শোনা কথায় যে পরে যারা জয়েন করেছেন অর্থাৎ যাদের নাম আমি ক্লাস শুরু করার আগে বলিনি, এমন কেউ থেকে থাকলে নিশ্চয়ই চ্যাট এরিয়াতে নিজেদের নাম লিখে দেবেন। আপনারা জানেন মোটামুটি কেসগুলো কি হয়। আচ্ছা, আজকে ১ম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি অনেকবারই মানে আমাদের নেটওয়ার্কিং এর কথা প্রসঙ্গে বহুবার, শতবার হয়তো বলেছি যে ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, এবং আমি বলেছি যে আচ্ছা যদি আমার আইপি অ্যাড্রেস জানা থাকে তাহলে Google এর আইপি অ্যাড্রেস দিয়েও আমি google.com খুলতে পারি, ইত্যাদি, ইত্যাদি। আমরা মোটামুটি ডোমেইন নেম সার্ভিস বা ডোমেইন নেম সার্ভার কি হয় সেটাও জেনেছি কম বেশি। কিন্তু আমি এই মুহূর্তে যদি জানতে চাই যে সাপোজ প্রদীপশিকদার.com এর আইপি অ্যাড্রেস কি? এখন আমি এই সাইটের ডেভেলপার, আমার কাছে তো আইপি অ্যাড্রেস রয়েইছে। কিন্তু আপনি যদি জানতে চান, আপনি কি জানতে পারেন? অবশ্যই জানতে পারেন। ঠিক আছে? অর্থাৎ আইপি অ্যাড্রেস লুকআপ করা, যে সাপোজ yahoo.com এর আইপি অ্যাড্রেস কি? সেটা আমরা জানতে পারি। বা ইন দ্য আদার হ্যান্ড যদি আমার কাছে কোনো আইপি অ্যাড্রেস থাকে, তাহলে সেই সেটা কার আইপি অ্যাড্রেস, কোন ডোমেইনের আইপি অ্যাড্রেস, সেটাও কিন্তু আমরা জানতে পারি। যেটাকে বলা হয় এনএস লুকআপ, ফিচারটাকে বলা হয় এনএস লুকআপ। ঠিক আছে? তো এগুলো কমান্ড প্রম্পট এর মাধ্যমেই আমাদের মোটামুটি করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই আগে। আমি আমার ক্যামেরা থেকে সরে গিয়ে আমি
চেষ্টা করছি যে আমার স্ক্রিনটা যাতে আপনারা যারা দেখতে পান তারা যাতে দেখতে পান, এবং obviously আপনারা যারা কান দিয়ে দেখেন আমার মতো, তারাও যাতে কান দিয়ে Leaving menus. দেখতে পান। Edit. আমি তার ব্যবস্থা Slower. করে দিলাম। আচ্ছা, গুগলের তো অনেকগুলো কম্পিউটার আছে, তাহলে google.com লিখলে ও কি করে বুঝবে আমি এই সার্ভারটা বা এই আইপি অ্যাড্রেসটা দেবো? হ্যাঁ, সে আছে। প্রথম কথা, কোনো সাইটের একাধিক আইপি অ্যাড্রেস থাকতে পারে। কিন্তু ওই যে যতগুলি ১০০টা ১০০০টা কম্পিউটার থাক, তারা কিন্তু কোনো না কোনো মেইন নেটওয়ার্কের সাথে কানেক্টেড ইউজুয়ালি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা সেরকম একটা আইপি অ্যাড্রেস নিশ্চয়ই পাবো। ঠিক আছে? আচ্ছা, আমি কমান্ড প্রম্পট খুলছি। আপনারা জানেন মোটামুটি CMD Search. লিখলেই CM 09-CD. Command prompt. App. Press right to পাওয়া যায়। এক্ষেত্রে আর আমাদের রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই চলবে। আমার আজকেও আমার চারদিকে একটা মশা ঘুরে বেড়াচ্ছে। মাঝে, মাঝে আমার মাইক্রোফোনে এসে ঠেকছে। আমি ভাবছি আমার কানে এসে লাগছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। তো এই কমান্ড প্রম্পটে search. আমি কমান্ড প্রম্পটটা Enter. আপলোড করব। Microsoft Windows left এই মুহূর্তে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। আপনারা জানেন যে কখনো, কখনো এরকম সিচুয়েশন হয় যখন আমাদের কোনো একটা অ্যাপ বা কোনো কিছুকে বলা হয় আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করুন। আপনারা জানেন কিভাবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটার উপরে অ্যাপ্লিকেশন কি প্রেস করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করি বা এন্টার প্রেস করি। এছাড়াও আপনারা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে পারেন। ইনস্টেড অফ প্রেসিং এন্টার, আপনারা যদি কন্ট্রোল শিফট এন্টার প্রেস করেন তাহলে ওটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই রান করবে। এনিওয়ে, তো আমি দেখি এখানে যদি আমি লিখি ফর এক্সাম্পল S NS L O O K NSLOOK U UP, P আমি আস্তে, আস্তে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। NS lookup, তারপর একটা স্পেস দিচ্ছি। space স্পেস দিয়ে লিখছি আচ্ছা ঠিক আছে, W period period www.google.com COM. লিখলাম। এবার এন্টার প্রেস করব। Enter. Server unknown. Address 172.160.1. Non-authoritative answer name www.google.com. Addresses 2404, 6800, 4007, 811 2004, 172, 217, 166, 100. C /users /credit. আচ্ছা, বেশ কিছু ইনফরমেশন আমি পেলাম। আমি এটাকে কপি করি, কন্ট্রোল A করে সিলেক্ট করে Control কন্ট্রোল C. C করে কপি করলাম। এবার একটা নোটপ্যাড খুলি, Shift Windows 2. খুলে Untitled pasted. পেস্ট করে দিই। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। Top. Microsoft Windows left bracket version 1.0.1904. আচ্ছা, প্রথমেই আমি Top. Left parens blank. কমন কিছু জিনিসপত্র পাচ্ছি, যেটা কমান্ড প্রম্পট খুলে পরে। server unknown. Address server unknown. প্রথমে আমাকে বলছে সার্ভার কোলন আননোন। এই সার্ভারটা কি সার্ভার, কোনটাকে আননোন বলছে? এটা হচ্ছে DNS সার্ভার, অর্থাৎ যে সার্ভার থেকে ও ডোমেন নেমটার আইপি অ্যাড্রেস কি হবে সেইটাও কালেক্ট করছে, সেটাকে আননোন বলছে এই মুহূর্তে। আমি যতদূর মনে করতে পারি, আমি যদি খুব ভুল না বলি, তাহলে এর অর্থ হচ্ছে, বা এটা আননোন বলছে এই কারণেই যে আমার কম্পিউটারে, মানে আমার পার্টিকুলারলি পিসিতে কোনো DNS কনফিগার করা নেই। আমার যেটা কনফিগার করা রয়েছে সেটা আমার রাউটারে। তো হোপফুলি, আমি কিন্তু কমপ্লিটলি শিওর বলছি না, আমি ভুলও বলতে পারি, সুতরাং ডোন্ট কোট মি, ঠিক আছে? আমি জাস্ট বলছি আমি যতটুকু মনে করছি আর কি, সেই কারণে সার্ভার আননোন বলছে। ঠিক আছে, নেক্সট কি বলছে? Address 172.160.1. 172.160.1 একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা হচ্ছে আমার কোম্পানি, মানে আমার যে ISP, অর্থাৎ আমার যে ইন্টারনেট প্রোভাইডার, তার অ্যাড্রেস থেকে এই কোয়ারিটা গেছে। মানে অবভিয়াসলি আমার কম্পিউটার ঘুরে ফুরে গেছে, ঠিক আছে? কিন্তু কোয়ারিটা কিন্তু তার ওখান থেকে গেছে। যে কিসের কোয়ারি? সেটা হচ্ছে DNS কোয়ারি, মানে এই google.comটা আসলে কে, তার আইপি অ্যাড্রেসটা কি। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি Blank. Non-authoritative answer নন অথরিটেটিভ authoritative. অথরিটেটিভ অ্যান্সার। হ্যাঁ, খুব পাকা আমি ইংরেজিতে। তো নন অথরিটেটিভ অ্যান্সার কেন, বা এরপর মানে নন অথরিটেটিভ অ্যান্সারটা কি সেটা আমরা পরে পাচ্ছি। আগে বলছি যে নন অথরিটেটিভ কেন বলছে? নন অথরিটেটিভ বলছে কারণ হচ্ছে যে ও যেখান থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করছে, ঠিক আছে, সে এর অথরিটি নয়। মানেটা হচ্ছে এই যে গুগলের যদি নিজস্ব কোনো সার্ভার থাকতো, হয়তো আছেও, আমি জানি না,
ডোমেইন নেম সার্ভার যেখান থেকে এই ইনফরমেশনটা পাওয়া যায়। সেটা গুগলের যদি নিজের হয়, তার মানে হচ্ছে একদম এটা সলিড, মানে এটা গুগলই অথরিটি এবং সেই অফিসিয়াল জায়গা থেকে আমি ইনফরমেশনটা কালেক্ট করছি। কিন্তু ও যেটা করেছে সেটা একটা অন্য সার্ভার, মানে এক্ষেত্রে আমার যে উইশনেট, আমি যে ব্রডব্যান্ড ব্যবহার করি তাদের ডোমেইন নেম সার্ভার আমি ব্যবহার করছি সম্ভবত। আমি গুগলেরটা কনফিগার করিনি। মানে আমি যেটা সবাইকে করতে বলেছি আমি নিজেও সেটা করিনি। কারণ তখন খুব কুইক ছিলাম যখন আমার রাউটারটা এসেছিল। তো তারপরে আরো কনফিগার করা হয়নি। তো আমি যেটা আমার অফিসিয়াল আমার উইশনেট আমাকে যেটা দিয়েছে, আইএসপি যেটা দিয়েছে সেটাই দিয়ে কনফিগার করেছি। তো স্বাভাবিক আইএসপি যেটা দিয়েছে সেটা নিশ্চয়ই গুগলের অফিসিয়াল নয়। তো সেই কারণেই বলছে যে এটা নন অথরিটেটিভ অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, অ্যান্সারটা কি? Name: www.google.com. বুঝতেই পারছি এটা নেম, তারপরে Addresses: 2404, 6800, 4007, 811 2004. একটা আমরা অ্যাড্রেস পেলাম। এখানে আমরা বুঝতে পারছি যে ১ম এ বেশ আইপি অ্যাড্রেসের মতো একটা বলেছে এত, ডট এত, ডট এত। কিন্তু তারপরে একটা লেজ পেয়েছি কোলন, কোলন, তারপরে আবার একটা কিছু। আমি আবার পড়ছি এই অ্যাড্রেসটা, মানে ফার্স্ট অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসেস বলেছে। তার মানে স্বাভাবিকভাবে ২ টো অ্যাড্রেস নিশ্চয়ই বা মোর দ্যান ২ টো অ্যাড্রেস। তো ১ম এ যে অ্যাড্রেসের কথা এখানে বলেছে Name: addresses: 2404, 6800, 4007, 811 2004. কোলন, কোলন 2004। এখন গল্প হচ্ছে এটা এই এটা একটা অ্যাড্রেস যেটা হচ্ছে IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল V6 এর অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল V6 এ আমরা ইউজুয়ালি কোলন, কোলন এরকম একটা দেখতে পাই, প্রোটোকল দেখতে পাই। ঠিক আছে? আমরা আইপি অ্যাড্রেস যেটা নরমাল IPv4 যেটা আমরা এখন ব্যবহার করি বা আমি এই মুহূর্তে ব্যবহার করছি। আমার বিশ্বাস আপনারা সবাই IPv4 ই ব্যবহার করছেন। IPv6 এখনো খুব বেশি মানে নরমাল পাবলিকের জন্য ইমপ্লিমেন্ট হয়নি বলেই আমার ধারণা। সুতরাং আমি খুব ডিটেইলে এটা নিয়ে আলোচনা করব না। কি ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে নিজেকেই আগে একটু গুগল করে পড়াশোনা করতে হবে। সেটা আবার খাটনির ব্যাপার। তো সেই কারণে করব না। তবে মোদ্দা কথা হচ্ছে যদি এরকম কোলন, কোলন মানে ২ খানা কোলন দিয়ে কিছু থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে IPv6 এর অ্যাড্রেস। ঠিক আছে? সুতরাং সেটা আমরা বুঝতে পারছি। তারপরে যদি ডাউনলোড আরো প্রেস করি, 172, 217, 166, 100. এই যে অ্যাড্রেসটা বলছে, Blank. 172, 217, 166, 100. এইটা হচ্ছে গুগলের IPv4 অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেস যেটা কিনা আমরা নরমাল ব্যবহার করতে পারি। আচ্ছা, আদৌ কি এটা গুগলের আইপি অ্যাড্রেস? আমরা কি ভেরিফাই করতে পারি না? নিশ্চয়ই পারি। আমি এই লাইনটাকে কপি করি, এই অ্যাড্রেসটাকে। Home. Selected. 17. Copied. এবার আমি ব্রাউজার ওপেন করি, Windows 1. Taskbar. Address and search bar. পেস্ট Pasted. করি, Enter. এন্টার। Selected. 172, 217, 166. Google Dash Brave. এই যে google.com খুলে গেছে, Virtual piece. Search. Edit combo. রাইট? তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস লুকআপ যেটা, সেটা করতে পারি। ঠিক আছে? যদি আমাদের কোনো ডোমেইন নেম জানা থাকে বা উল্টোটা যদি আইপি অ্যাড্রেস জানা থাকে তাহলে তার ডোমেইন নেমটা কি হবে? আমাদের একটুখানি মনে রাখতে হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে NS লুকআপ পাশাপাশি। সেটা আমরা কমান্ড প্রম্পটে লিখব। তারপরে একটা Control স্পেস W. দেব। Taskbar. তারপরে Control W. Taskbar Brave button. Star on title dash notepad. Star on 172. Control W. Notepad dialog. Don't save but Space. command prompt. এটা সব ক্লিয়ার করে দিই। Alt F4. P8 lesson.txt. হ্যাঁ। তো এইভাবে করে আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কোনো অ্যাপকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে কি মানে সুবিধা কি পাওয়া যায়? JAWS content view. বলছি। Sound card. Windows default sound card check. হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে আমরা জানি মোটামুটি যে আমরা উইন্ডোজে একাধিক ইউজার আইডি ক্রিয়েট করে রাখতে পারি। অর্থাৎ মোস্টলি আমরা একরকমই রাখি। আমি একটা সিচুয়েশন বলছি। আমার বাড়িতে একটা ডেস্কটপ আছে। সেটা আমি ওপেন করি, আমার দাদা ওপেন করে। তো আমার দাদা কি করে? এক গাদা ওয়ালপেপার এড করে রাখে, ডেস্কটপের সাইজটা বড় করে রাখে। হ্যাঁ? অর্থাৎ তার হাজার রকমের কাস্টমাইজেশন রয়েছে। আ আমি আবার ওগুলো পছন্দ করি না। তো আমার আলাদা রকমের কাস্টমাইজেশন রয়েছে। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে সাপোজ আমি কিছু ডকুমেন্টস লিখে সেভ করে রাখি। আমি চাই না আমার বাড়ির অন্য কেউ সেটা দেখুক। অথচ এই কম্পিউটারটা বিভিন্ন লোক ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারি। ঠিক আছে? এবং আমি যদি চাই আমার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখবো, সেটাও করে রাখতে পারি। অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট করলাম প্রদীপ শিকদার বাই ডিফল্ট।
আরেকটা অ্যাকাউন্ট করলাম ফ্যামিলি। ফ্যামিলিটা যে কেউ লগ ইন করতে পারে, মানে অন করতে পারে। কোনো পাসওয়ার্ড লাগবে না। কিন্তু প্রদীপ শিকদারে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগবে। সেটা আমি করে রাখতে পারি। এবারে আমি কি করলাম, ফ্যামিলিটাকে আ আমি নরমাল অ্যাকাউন্ট করলাম। আর প্রদীপ শিকদারকে অ্যাডমিনিস্ট্রেটর করলাম। অর্থাৎ প্রদীপ শিকদার হচ্ছে সুপার পাওয়ার। এর অর্থ কি? প্রদীপ শিকদার সমস্ত সেটিংস দেখতে পাবে। প্রদীপ শিকদার চাইলে কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করতে পারবে। অর্থাৎ সমস্ত কাজকর্ম প্রদীপ শিকদার করতে পারবে। অন্যরা করতে পারবে না। সমস্ত কাজ। তাদের লিমিটেড অ্যাক্সেস তারা পাবে। ঠিক আছে? এবারে ইভেন এই মুহূর্তে যেমন আমার কোনো অ্যাকাউন্ট নেই, মানে একটাই অ্যাকাউন্ট আছে প্রদীপ শিকদার। এটাই অ্যাডমিনিস্ট্রেটর। তবুও আমরা যখন নরমালি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছি, সব অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট নিয়ে ওপেন হচ্ছে না। অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হচ্ছে তখন তাকে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে না। কিছু, কিছু অ্যাপ্লিকেশনে অটোমেটিক্যালি হয় আ যেটা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ বলে এটাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ ছাড়া কিছু অ্যাপ্লিকেশন ওপেনই হয় না। আমরা আরো ভালো বুঝতে পারবো কি করে? সাপোজ আ কিছু অ্যাপ্লিকেশন আছে দেখব যেটা ওপেন করতে গেলে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডায়ালগ চলে আসে। রাইট? আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আসে না। তো যেগুলোতে আসে না বাই ডিফল্ট আমি ধরে নেব যে সেইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট এর প্রয়োজন নেই। মানে তারা নরমালি কাজ করতে পারবে। তাদের অতিরিক্ত কোনো রাইট এর প্রয়োজন নেই। অতিরিক্ত কোনো প্রিভিলেজ এর প্রয়োজন নেই। ঠিক আছে? এবার কখনো, কখনো কি হয়? সাপোজ আমি কথার কথা বলছি, যদি এটা এখানে ওপেনলি বলা উচিত নয়, এটা ইল্লিগাল কাজ। তবুও আমি বলছি। সাপোজ আমরা অনেক সময় অনেক ক্র্যাক ব্যবহার করি। সেখানে কিজেন থাকে বা প্যাচার থাকে। একটা প্যাচার কি করে? সাপোজ আমি একটা কথার কথা বলছি। অ্যা গোল্ড ওয়েব। তার একটা প্যাচার আছে। সে কি করে? গোল্ড ওয়েবের যে ফাইলটা goldwave.exe সেই ফাইলটাকে মডিফাই করে। এবার গোল্ড ওয়েবের ফাইলটা মডিফাই করার অধিকার তোমায় বাবা কে দিয়েছে? মানে গোল্ড ওয়েব তো তোমার সম্পত্তি নয়। তুমি তো অফিসিয়ালি গোল্ড ওয়েবের অধিকারী কেউ নও। তো তার মানে ও সিস্টেমে ঢুকে আমার উইন্ডোজে ঢুকে প্রোগ্রাম ফাইলস এ ঢুকে গোল্ড ওয়েবের ভেতরে ঢুকে goldwave.exe কে মডিফাই করছে, কাস্টমাইজ করছে বা তাকে চেঞ্জ করছে। তো এই রাইটটা যদি আমি মানে এই কাজটা যদি করতে অ্যালাও করতে চাই আমি, তাহলে ওকে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট দিতে হবে। তা না হলে ওই কাজটা করতে পারবে না। আমি নরমাল এন্টার প্রেস করলে হয়তো কিজেনটা ওপেন হলো। কিন্তু দেখা গেল সে হয়তো প্যাচটা করতে পারল না। কারণ তাকে সেই রাইটটা দেওয়া হয়নি। ইভেন কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমিই একা লগ ইন করেছি এবং আমিই অ্যাডমিনিস্ট্রেটর তা সত্ত্বেও। এবারে বিষয় হচ্ছে যে সাপোজ যদি এরকমটা হয় যে একজন ফ্যামিলির কেউ মানে আমি যে এক্ষুনি উদাহরণ দিলাম, প্রদীপ শিকদার একটা অ্যাকাউন্ট, ফ্যামিলি একটা অ্যাকাউন্ট। তো ফ্যামিলি অ্যাকাউন্টে লগইন করে কেউ কোনো একটা ফাইলকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করলো। সাপোজ একটা সফটওয়্যার ইনস্টল করতে চায় বা আমিই হয়তো। দেখা গেল আমার ভাই একটা কিছু বলল, "দাদা আমাকে একটা ইনস্টল করে দে তো।" আমি দেখলাম হ্যাঁ, এটা সত্যিই তোর দরকার। তাহলে আমি কি করব? আবার ওকে বলব, "তুই ফ্যামিলি থেকে সাইন আউট হ।" আমি আবার আমারটায় ঢুকি, তারপরে ইনস্টল করি। তা না করে আমি কি করলাম? ওটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। এবার ওইটা কি ফ্যামিলি অ্যাকাউন্ট, আমি করেছি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। যখন আমি করলাম তখন আমাকে ও পাসওয়ার্ড চাইবে। অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে ঢুকতে গেলে দরকার হয় সেই পাসওয়ার্ডটা চাইবে। তখন আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার প্রেস যখন করব তখন ওটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হবে এবং তারপরে আমি সফটওয়্যারটা ইনস্টল করতে পারব। তো এরকম ডিফারেন্ট রাইট প্রোভাইডের জন্য যেরকম কমান্ড প্রম্পট যেটা বললাম যে নরমাল একটা কাজ কি ও কিছু বাইরে থেকে লুক আপ করছে। কি এর আইপি অ্যাড্রেস কি, ডোমেইন কি ইত্যাদি, ইত্যাদি। তো তাতে করে এর অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট এর প্রয়োজন নেই। কিন্তু এখন যদি আমি কমান্ড প্রম্পট এর মাধ্যমে আমি আমার সি ড্রাইভের কোনো ফাইল ডিলিট করতে চাই, তখন কিন্তু আমাকে এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে। আমাকে নরমালি কি হবে? ও ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এর ডায়ালগ দেবে। আর যদি আমি অ্যাডমিন না হই, তাহলে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডায়ালগ তো দেবেই। তার পাশাপাশি আমার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এইভাবে কি তাহলে মানে আমি দেখেছিলাম আমাদের একটা ইনস্টিটিউটে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড ছিল, মানে ইন্টারনেট ছাড়া, এবং তার একটা মেন সার্ভার কম্পিউটার ছিল যেখানে প্রত্যেকটা কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে, কি ডেটা সবকিছু দেখা যেত। এটাও কি সেভাবেই তৈরি হতো নাকি অন্য কোনো মানে অন্য কোনো সিস্টেমে তৈরি করতো, মানে করেছিল? না সেটা তো কাইন্ড অফ একটা প্রাইভেট নেটওয়ার্ক মানে প্রাইভেট সার্ভার আমি যতটুকু সেখানেও কিন্তু দেখাতো ইউজার নেম, মানে পাসওয়ার্ড, ইউজার কন্ট্রোল ডায়ালগ এসব আসতো আর কি মেন সার্ভারটাতে। হ্যাঁ, 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 obviously মেইন সার্ভারে তো আসবেই। কারণ সেই সার্ভারটা কে ওখানে ব্যবহার ইউজার করছে, হ্যাঁ, এরকম। অ্যাডমিন কিনা। আমি হয়তো ওটাকে আমি আমি ওটাকে বলা হয় সম্ভবত
একটাকে বলা হয় টার্মিনাল আর বাকিগুলোকে সম্ভবত ক্লায়েন্ট বলা হয়। মানে মেইন যে সার্ভারটা তাকে সম্ভবত টার্মিনাল বলা হয়, বাকিগুলোকে ক্লায়েন্ট বলা হয়। তো আমি একটা ক্লায়েন্টের কম্পিউটারে, সাপোজ আমি ক্লায়েন্টের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করব। তো আমি কে? মানে আমার কি আদৌ অধিকার আছে? তো আমি যদি নরমাল ওই একটা কোম্পানির কর্মী হই, তাহলে স্বাভাবিকভাবেই আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড নেই। কিন্তু যে আইটি এক্সপার্ট কোম্পানির যে আছে বা অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে সে পাসওয়ার্ডটা আছে। সে তখন কি করলো, অফিসটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে পাসওয়ার্ড দিয়ে তখন ও ইনস্টল করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের পার্সোনাল কম্পিউটারে যদি মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে হুম। সেক্ষেত্রে আমরা যখন এটা মানে অন করছি কম্পিউটার, তখন কি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট যেটা থাকে সেটাই অন হবে নাকি? না না, আমাদের আবার লগ ইন করতে হবে? যে না, এখন কি হয় যে আমার যদি সাপোজ আমার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, যে অনেকেরই তো আমাদের পাসওয়ার্ড দেওয়া থাকে, তো অন করার সময় কি হয়? টাইপ পাসওয়ার্ড এরকম চায়। তো তখন দেখাবে চুজ দ্য অ্যাকাউন্ট, প্রদীপ শিকদার, ফ্যামিলি, গেস্ট, আরো XYZ। তো আমি আপ অ্যারো ডাউন অ্যারো করে অ্যাকাউন্ট চুজ করব, এন্টার প্রেস করব। যদি ওই পার্টিকুলার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়, তাহলে তার পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দেবো, এন্টার প্রেস করব। তারপরে টাডাং, টাডাং করে আমার স্টার্টআপ সাউন্ডটা হবে। তার আগে হবে না। এই হচ্ছে গল্প। আচ্ছা, এমনকি এই যে আমরা NS লুকআপ যেটা করলাম, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন, তার আইপি অ্যাড্রেস কি, এই সবগুলো সেটা দেখলাম। এনএস লুকআপ না এমএস লুকআপ, মানে এন 134 নাকি 1345? না 1345 নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর আমরা এর এই NS লুকআপের অনেক কিন্তু মানে আরো কিছু ট্যাগ রয়েছে। মানে স্পেসিফিক আমি কোনো সার্ভার চুজ করতে পারি। সব ট্যাগ যে আমি জানি তাও নয়। তবে obviously গুগলে সার্চ করলে অন্ততপক্ষে ১০ টা ট্যাগ পাওয়া যাবে। মানে আরো প্যারামিটার, এক্সট্রা প্যারামিটার। আমি যদি আরো স্পেসিফাই করতে চাই সেই সমস্ত জিনিসপত্র। তো আমি একটা কথা উল্লেখ করি, যেমন আমরা আম এটা ওয়েবসাইটের কথা দেখলাম। মানে google.com তার কি আছে? তার আইপি অ্যাড্রেস কি আছে সেটা জানলাম। তো মেইল সার্ভার যেরকম হয়, মেইল সার্ভার যেখান থেকে আমরা ইমেইল করি, ঠিক আছে? সেটাও আমরা দেখতে পারি NSLOOKUP এর মাধ্যমে। তো সেখান থেকে সেখানে কিন্তু আমাকে লিখতে হবে NSLOOKUP, তারপরে লিখতে হবে একটা ড্যাশ দেবো। মানে NSLOOKUP দিয়ে obviously একটা স্পেস বার দেবো, তারপর ড্যাশ দেবো। তারপরে লিখবো query type QUERYTYPE equals MX, ঠিক আছে? তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, কারণ এগুলো সবার মনে রাখার কথা নয়। কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্যই দিলাম যে এরকম প্রচুর ট্যাগ রয়েছে। তো যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন যদি আমি সাপোজ লিখি NSLOOKUP স্পেস ড্যাশ। গুগলে পাওয়া যাবে? গুগলে হ্যাঁ, কি হ্যাঁ, কি হ্যাঁ, বলে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে গুগলে। ঠিক আছে? কি এমনকি বলে সার্চ করলে পাবো এগুলো? NSLOOKUP প্যারামিটারস, বা আমি আরেকটা জাস্ট আমি একটু কনফার্ম করে আমি বলছি কমেন্ট প্রম্পটে। আচ্ছা, এটা হচ্ছে না। না, আমি যেটা ভাবছিলাম সেটা এখানে হচ্ছে না। যাই হোক, গুগলে যদি আমি লিখি এ NSLOOKUP প্যারামিটারস, হ্যাঁ? তাহলেই প্রচুর পেয়ে যাবো। ঠিক আছে? আম তো সমস্ত কমান্ড লিস্ট প্রচুর পেয়ে যাবো। ঠিক আছে? যদি আমি আরো স্পেসিফাই করতে চাই। তো এখানে যেরকম বললাম NSLOOKUP স্পেস ড্যাশ টাইপ কোয়েরি টাইপ ইকুয়ালস MX, তারপরে ড্যাশ স্পেস দিয়ে www.google.com লিখলে তার যে মেইল সার্ভার, তার যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা আমরা পেতে পারি সেরকম ভাবেও। হুম? তো এই কাজগুলো আমরা করতে পারি NSLOOKUP। এবারে একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে পাপ্পুর ইনিশিয়াল কোয়েরিটাও আসবে, সেটা হচ্ছে হোস্ট। এখন মানে হোস্ট তো অনেক কিছুই। হোস্ট নিতে বহু কথা বলেছি আমরা। কিন্তু এই হোস্টটা হচ্ছে আমাদের উইন্ডোজে, শুধু উইন্ডোজ বলে নয়, উইন্ডোজ, আমাদের অ্যান্ড্রয়েড এবং আমি বিশ্বাস করি iOS সবকিছুতেই একটা হোস্ট ফাইল রয়েছে। একটা ফাইল রয়েছে যে ফাইলটাকে হোস্ট ফাইল বলে। আচ্ছা, যখন ইনিশিয়ালি ইন্টারনেট স্টার্ট হয়েছিল আমাদের বিশ্বে, যখন চালু হয়েছিল, এই যে আমরা ডোমেইন নেম সার্ভিস জেনেছি, অর্থাৎ এই যে গুগলের একটু আগে আইপি অ্যাড্রেসটা বার করলাম, কি ছিল? আমিও ভুলে গেছি, আপনারাও নিশ্চয়ই ভুলে গেছেন। স্বাভাবিক, কারণ নাম্বার মনে রাখা সম্ভব নয়। এবং তার জন্য আমরা কি করেছি? নাম্বারের এগেইনস্টে আমরা একটা করে নাম এড করেছি, যেটাকে আমরা ডোমেইন নেম বলছি। তো আমরা এটাও জেনেছি যে এইগুলো একটা
মানে এক বা একাধিক সার্ভারের মধ্যে বা বড়, বড় কম্পিউটারের ভেতরে এগুলো স্টোর থাকে ইনফরমেশনগুলো, যেগুলো আমাদের ডোমেইন নেম সার্ভারের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে আমরা পেতে পারি। তো যখন ইনিশিয়ালি ইন্টারনেট স্টার্ট হয়েছিল, তখন তো এত গাদাগুচ্ছের প্রচুর লোকের কম্পিউটার ছিল না, খুব কম সংখ্যক কম্পিউটার ছিল। তখন এইসব ডোমেইন নেম সার্ভিস-টার্ভিস এসব ছিল না। তখন যেটা করা হতো, সেটা হচ্ছে এই ইনফরমেশনগুলোকে লোকালি স্টোর করে রাখা হতো। মানে আমাদের যখন Nokia ফোন ছিল বা তার আগে যখন বেসিক ফোন বা এখনো যেরকম বেসিক ফোনগুলো রয়েছে, সেখানে কি করতাম আমরা? আমরা ফোন বুকে গিয়ে নাম্বার সেভ করতাম, রাইট? এবং যদি ফোনটা চুরি হয়ে যেত তাহলে হাহাকার লেগে যেত। আহারে! আমার সব নাম্বার চলে গেল। আমি খাতায় টুকে রাখিনি। এখন কি হয়? আমরা Android, iOS ব্যবহার করি। আমরা কিছু লিখে রাখি। মানে নাম্বার যে তুলে রাখি সেটা Google এ হোক, MI Cloud এ হোক বা কোনো না কোনো জায়গায় সেটা অনলাইনে সেভ হয়ে থাকে। সুতরাং মোবাইল চলে গেলেও হাহাকার লেগে যায় না। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ দাদা, আচ্ছা আমি যখন আমার রানে গিয়ে ns lookup স্পেস www.google.com লিখছি, তখন সেটা একবার বের হয়ে যাচ্ছে। না সেটাই তো আহ, খুব স্বাভাবিক। আমি বলছি যে এইগুলো না কমান্ড প্রম্পট এ গিয়ে করতে হবে। ঠিক আছে? এগুলো রান থেকে করা যাবে না। কমান্ড প্রম্পটটা ওপেন রান করে থেকে করা সেখান যাবে থেকে না? হয়। রান থেকে করলে যেটা হয় জাস্ট এক মোমেন্টে দেখিয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট দেখিয়েই আচ্ছা বন্ধ আচ্ছা, হয়ে ঠিক যাবে। আছে। এটা কমান্ড প্রম্পট থেকে করতে ওকে, হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে ইনফরমেশন গুলো আমরা এখন যেরকম অনলাইনে সেভ করে রাখছি, তখন তো মানে ফোন বুকের কথা বলছি, কনট্যাক্ট এর কথা বলছি। তখন তো এগুলো আগে ছিল না, এগুলো লোকালি স্টোর হয়ে থাকতো। ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই যে ডোমেইন নেম মানে যাই হোক কিছু না কিছু মানে নাম্বারের এগেইনস্ট এ নাম, এইগুলো তখন লোকালি স্টোর করা হতো কম্পিউটারে। ঠিক আছে? যে ফাইলটাতে স্টোর করা হতো, সেই ফাইলটার নাম হচ্ছে হোস্ট। এখন মজার ব্যাপার হচ্ছে এই ফাইলের কোনো এক্সটেনশন নেই। আমরা জানি এক্সটেনশন কাকে বলে? এক্সটেনশন হচ্ছে একটা ফাইলকে যেভাবে চেনা যায়, যেরকম .docx, ও আচ্ছা এটা একটা ওয়ার্ড ফাইল। .txt, ও আচ্ছা টেক্সট ফাইল নোটপ্যাডে খুলবে। .mp3, ও আচ্ছা মিডিয়া প্লেয়ারে খুলবে। ঠিক আছে? এরকম এই যে .mp3 এটা হচ্ছে প্রত্যেকটা ফাইলকে আইডেন্টিফাই করার জন্য তাদের এক্সটেনশন। হোস্টের কোনো এক্সটেনশন নেই। সেটা আমরা একটু পরে দেখব কি হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে? আ হ্যাঁ, তো এখন হোস্টে কি হতো যে এই ইনফরমেশন গুলো স্টোর করা থাকতো। মানে একটা আইপি অ্যাড্রেস, তারপরে সেই আইপি অ্যাড্রেসটা কার, তার নাম। তখন ওরকম www.xyz.com সেরকমও হয়নি। হয়তো আমি লিখে রাখলাম 12.34.56 স্পেস দিয়ে পাপ্পু সোনা গান্ধী। তার মানে এটা পাপ্পু সোনা গান্ধীর কম্পিউটারেই। তো এরপরে কি হবে? আমি যখন পাপ্পু সোনা গান্ধী লিখে সার্চ মানে ওপেন করার চেষ্টা করব, তখন পাপ্পুর যে আইপি অ্যাড্রেসটা সেইটা কানেক্টেড হয়ে যাবে আমার সাথে। তো এই সিস্টেমটা ছিল। তো অবভিয়াসলি এখন অনেক মডার্ন হয়ে গেছে। এখন আমরা তো ডোমেইন নেম সার্ভিস পেয়েছি। কিন্তু সেই হোস্ট ফাইল কিন্তু যায়নি। সেই হোস্ট ফাইলটা এখনো রয়েছে, যেটা আমরা বিভিন্ন ভালো এবং বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারি। কিরকম বিষয়টা? ভালো খারাপ কেন বলছি একটু পরে ক্লিয়ার হবে। যেরকম পাপ্পুর ক্ষেত্রে খারাপ হয়েছিল। আমি আমি একদম ডেফিনিটলি বলছি না যে পাপ্পুর ওইভাবেই হয়েছিল। কিন্তু এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। সেটা আমি বলতে চাইছি। আচ্ছা, আগে কি হয় আমরা যখন একটা লিখে সার্চ করছি, সাপোজ google.com লিখে সার্চ করছি। হ্যাঁ? আমার অ্যাড্রেস বারে গিয়ে লিখছি। তো ১ম এ আমার কম্পিউটার খোঁজ করে যে google.com দিয়ে কোনো এন্ট্রি কি আমার লোকাল হোস্ট অর্থাৎ যেটা আমার পিসির ভেতরে রয়েছে, সেই হোস্টে কি কোনো ইনফরমেশন আছে? যদি দেখে আছে, তাহলে ওই ইনফরমেশনটাকেই নেয় আর ওটাকে ডোমেইন নেম সার্ভিসে সিস্টেমে পাস করে না ওই কোয়েরিটাকে। সুতরাং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট যেটা সেটা টপ প্রায়োরিটি পায় সবসময়ের জন্য। ঠিক আছে? তো আমার যদি মনে হয় যে আমি google.com এর আইপি অ্যাড্রেসটা লিখে রাখি, আমি চাইলে ওটা গিয়ে লিখে রাখতে পারি। তাহলে google.com লিখলে ইমিডিয়েটলি সঙ্গে, সঙ্গে লোকাল হোস্ট থেকে ইনফরমেশনটা নিয়ে ও পাস করে দেবে। তো আলাদা করে ডোমেইন নেম সার্ভিসের সাথে কানেক্টেড হতে হবে না। ঠিক আছে? এবার গল্প হচ্ছে যারা আমার এই ওয়ার্কশপগুলো ফলো করেছো তারা নিশ্চয়ই জানবে আমি ১ম এর দিকে মজার গল্প বলেছিলাম। সেখানে বলেছিলাম যে সাপোজ আমি পাপ্পুর ফোন নাম্বার নিয়ে সেখানে আমার রাতুলের সাথে রাগ আছে, ক্ষোভ আছে। দেখলাম রাতুলের নাম্বার আছে। তো আমি কি করলাম? রাতুলের নাম্বারটা গিয়ে রাতুলের নামটা চেঞ্জ করে পাপ্পুর এক শত্রুর নাম লিখে দিলাম। তো পাপ্পু সেই নাম্বার ভেবে তাকে ফোন করে বেশ কয়েকটা ভালো-মন্দ কথা শুনিয়ে দিল। কথাটা শুনল কে? রাতুল, যার শোনার কথা ছিল না। তো সেরকমভাবে আমি কিন্তু যদি চাই যে
google.com খুললে google.com খুলবে না, উল্টে প্রদীপশিকদার.com খুলবে। মানে আমি লিখবো আইপি অ্যাড্রেস প্রদীপশিকদার.com এর, তারপরে লিখবো google.com। অর্থাৎ পাপ্পু যখনই google.com খুলবে ওর কম্পিউটার থেকে, সঙ্গে প্রদীপশিকদার.com খুলে যাবে। কারণ আইপি অ্যাড্রেসটা আসলে google.com এর দেওয়া নেই, প্রদীপশিকদার.com এর দেওয়া আছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে, যেহেতু আমরা আগেই জানি যে লোকাল হোস্ট হচ্ছে টপ প্রায়োরিটি পাবে। অর্থাৎ আমার ইনফরমেশন আমার কোয়েরি নেটওয়ার্ক কার্ডেও পৌঁছবে না, তার আগে হোস্টের কাছে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ভালো কি কাজে, এটা তো খারাপ কাজ। ভালো কি কাজে ব্যবহার করতে পারি? একটা তো খুব স্বাভাবিক, যদিও খুব একটা স্বাভাবিক নয়, মানে স্বাভাবিক অথচ স্বাভাবিক নয়। সেটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইটগুলো আমি ফ্রিকোয়েন্টলি ভিজিট করি সেগুলোর আমি ইনফরমেশন ওখানে লিখে রাখতেই পারি। তাতে করে কি হবে যে আমার ওই ইনফরমেশন গুলো আর ডোমেইন নেম সার্ভিস থেকে নিতে হবে না, ডিরেক্টলি এখানে থেকেই নিয়ে নেবে। তাতে করে কয়েক মিলি সেকেন্ড আমি হয়তো সময় বাঁচাতে পারবো। কারণ এখন এই ডোমেইন নেম সার্ভিস এতই ফাস্ট হয়ে গেছে, তো সেটা হয়তো খুব একটা প্র্যাকটিক্যাল নয়। আর তাছাড়া কত ওয়েবসাইটই তো প্রতিদিন ভিজিট করি, কত ওয়েবসাইট লিখে রাখবো। ঠিক আছে? কিন্তু যেরকম আমি যেটা করে থাকি যে, সাপোজ আমরা অ্যাড গার্ড অনেকে ব্যবহার করি, রাইট? অ্যাড গার্ড ব্যবহার করি যাতে করে অ্যাডভার্টাইজমেন্ট না আসে। অ্যাড গার্ড কি করে? তাদের কাছে ডেটাবেস রয়েছে। অর্থাৎ কোন সাইট থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে তার একটা ডেটাবেস রয়েছে এবং তারা সেটা প্রতি মুহূর্তে আপডেট করছে, প্রতিদিন আপডেট করছে। ঠিক আছে? তো সাপোজ আমার কাছে যদি এরকম একটা ডেটাবেস থাকে, আর সেই ডেটাবেসটার আমি যদি উল্টে-পাল্টে দিই, মানে সাপোজ একটা আইপি অ্যাড্রেস আছে 0.0.0.0, যেটা কিনা কিছুই না, অর্থাৎ ফেক আইপি অ্যাড্রেস। মানে এই অ্যাড্রেসের কোনো ওয়েবসাইট নেই, সত্যিই নেই, 0.0.0.0, রাইট? এবার আমি পেলাম, ফর এক্সাম্পল, প্রদীপশিকদার.com থেকে অ্যাড আসে, রাতুল.com থেকে অ্যাড আসে। তো আমি কি করলাম, প্রদীপশিকদার.com আইপি অ্যাড্রেসে বসিয়ে দিলাম 0000, রাতুল.com আইপি অ্যাড্রেসে 000000। তাহলে কি হবে, যখনই কোনো ওয়েবসাইটে ওই রাতুল.com বা প্রদীপশিকদার.com এই ওয়েবসাইটগুলোর অ্যাড থাকবে, যেখান থেকে কিনা আসলে অ্যাড দেখানোর কথা, অটোমেটিক্যালি সেই সাইটগুলো ব্লক হয়ে যাবে। কারণ ওই সাইটগুলোকে যে রাস্তায় পাঠাবে সেই রাস্তাতে আসলে কিচ্ছু নেই। ওই রাস্তায় একটা ফাঁকা দেওয়াল দেওয়া আছে, কোনো রাস্তাই নয় ওটা। তো এইভাবে করে আমরা যদি একটা হোস্টের ডেটাবেস তৈরি করতে পারি, এবং কোনো ক্ষেত্রে ইন্টারনেটে খোঁজ করলে হোস্টের ডেটাবেস থাকে, তাতে করে কি হচ্ছে, কোনো অ্যাডিশনাল অ্যাড গার্ড সফটওয়্যার ছাড়াই আমি আমার কম্পিউটারে অ্যাডভার্টাইজমেন্টকে ব্লক করে দিতে পারছি। ঠিক আছে? বা আরো যদি মানে যদি আমরা ভাবলে তো অনেকভাবেই ব্যবহার করা যায়। সাপোজ আমার বাড়িতে একটা কম্পিউটার আছে। সেই কম্পিউটারে বাচ্চা-কাচ্চারা দেখে। তো আমি চাই ওরা কেউ Facebook দেখবে না। কিন্তু আমার অত দামি রাউটার নেই যে ওখান থেকে Facebook ব্লক করব, ইত্যাদি। তো আমি কি করলাম? ওখানে facebook.com লিখলাম, আইপি অ্যাড্রেসে কি করলাম? আমার বাচ্চাদের স্কুলের যে ওয়েবসাইট তাদের আইপি অ্যাড্রেস গুঁজে দিলাম। কি করে আইপি অ্যাড্রেস পাবো? একটু আগে আমরা দেখেছি। NSLookup করে তাদের আইপি অ্যাড্রেস নিয়ে বসিয়ে দিলাম। আর যখনই বাচ্চা-কাচ্চা এখন তো বাড়িতে কেউ নেই, একটু Facebook খুলবে, সঙ্গে স্কুলের ওয়েবসাইট খুলে যাবে। তো এরকম বিভিন্ন কাজে আমরা এই হোস্ট ব্যবহার করতে পারি। আবার যারা ওয়েব ডেভেলপার আমার মতন, তো আমরা জানি যে কিছু বিষয় থাকে, যেরকম আমরা যদি HTML, যদিও এটা আমাদের মানে আলোচনার বাইরে, আমি জাস্ট ছোট্ট করে বলছি। সেটা হচ্ছে আমরা যখন HTML লিখছি, আমরা অনেকেই HTML লিখতে জানি, শিখেছি, মানে কিভাবে কোডিং করতে হয়। তো সেগুলো আমরা লোকালি করতে পারি এবং সেই ফাইলগুলোকে আমরা আমাদের লোকালি ব্রাউজার থেকে ওপেন করতে পারি। কিন্তু যখন আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, সাপোজ WordPress, ঠিক আছে, PHP ইত্যাদি যখন আমরা ব্যবহার করব, তখন তার জন্য স্পেসিফিক কিছু সফটওয়্যার ইনস্টল করতে হয়, যেটা কিনা ইউজুয়ালি সার্ভারে ইনস্টল করা থাকে। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করেছি WordPress এর উপরে বেস করে। আমি একটা লাইনও আমার লোকাল কম্পিউটারে, মানে আমার নোটপ্যাডে বা আমার ওয়ার্ডে কিছুতে লিখিনি। আমি অনলাইনে খুলেছি আমার সার্ভার, সেখানেই লিখেছি, অনলাইনেই পুরো ব্যাপারটা হয়েছে। অর্থাৎ আমার জন্য যে WordPress রান করার জন্য WordPress অ্যাপ্লিকেশন, PHP, MySQL, আরো যে সফটওয়্যারগুলো থাকে, সেগুলো আমার সার্ভারেই ইনস্টল রয়েছে এবং সেটাই আমি এখান থেকে ব্যবহার করছি। কিন্তু এখন আমি এটা করতে গেলে আমাকে কি করতে হয়েছে? এটা করতে গিয়ে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমাকে একটা ডোমেইন কিনতে হয়েছে এবং আমাকে একটা, সবথেকে বড় কথা, হোস্টিং কিনতে হয়েছে। এখন আমি যদি টিচার হই, আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখাই, বা আমার যে স্টুডেন্টরা, তারা কি তাহলে প্রত্যেকে একটা করে ডোমেইন নেম কিনবে, হোস্টিং কিনবে, তারপরে প্র্যাকটিস করবে বা তারপরে সেখানে এক্সপেরিমেন্ট করবে? সেটা তো সেফ নয়। তাদের কাজটা লোকালি করতে হবে। তাহলে লোকালি করতে গেলে কি করতে হবে?
তখন যেহেতু আমরা যে নরমাল কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো নরমাল কম্পিউটার মানে নরমাল অপারেটিং সিস্টেমের কথা বলছি আমি, সরি। সেটা সার্ভার অপারেটিং সিস্টেম নয়। এটা Windows 10 নরমাল এডিশন মানে প্রফেশনাল এডিশন বা হোম এডিশন হোয়াটএভার, এটা Windows 10 সার্ভার নয়। তো তখন আমি যখন ওই PHP বা ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করব, তখন ওয়েবসাইটটাকে লোকালি রান করব যখন আমার কম্পিউটারে দেখার জন্য, তখন কিন্তু আমার যাতে আ ইজিলি আমি ওয়েবসাইটটা ওপেন করতে পারি তার জন্য আমাকে লোকাল হোস্টকে মডিফাই করতে হবে। এর প্রচুর ব্যবহার রয়েছে। আচ্ছা, এবারে স্বাভাবিকভাবেই আমাদের আলোচনাতে অলরেডি আমরা নিশ্চয়ই মনে, মনে ধরতে পেরেছি যে এই হোস্ট ফাইলের উপরে কিন্তু অনেক সময় ভাইরাসদের টার্গেট থাকে। আমার বিশ্বাস যেটা পাপ্পুর ক্ষেত্রে হয়েছে যে যখনই সবাই জানে Google তো খুব বিখ্যাত জিনিস, প্রত্যেকেই ব্যবহার করে, তো এই তো এর হোস্ট ফাইলের অ্যাক্সেসটা পেয়েছি। তো এখানে google.com খুললেই আমার একটা সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনটা খুলে যাবে। সেইভাবে আমি টুক করে ভরে দিই। অ্যাড করে দিই। অর্থাৎ একটা ভাইরাস আমার কম্পিউটারে ঢুকেছে, একটা স্ক্রিপ্ট বা কিছু, যে কি করেছে আমার হোস্টকে মডিফাই করেছে এবং মডিফাই করে google.com এর জায়গায় google.com এর আইপি অ্যাড্রেস না ব্যবহার করে প্রদীপ.com এর আইপি অ্যাড্রেস ব্যবহার করেছে, যেটা এটা কোনো কাস্টম সার্চ ইঞ্জিন। এটা কাস্টম সার্চ ইঞ্জিন দিয়ে যেটি কাছে করা ক্ষতিকারক বিষয় নয়। কিন্তু ওটা যদি এরকম কোনো সাইটে আমি দিয়ে রাখি যেটা কিনা ক্ষতিকারক, অর্থাৎ যেখানে অনেক ম্যালওয়্যার আছে ইত্যাদি রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা পাপ্পুর জন্য আরো বেশি ক্ষতিকারক হতো। ঠিক আছে? সুতরাং তার জন্য হোস্টকে আমাদের প্রোটেক্টেড রাখা উচিত এবং অনেক ক্ষেত্রেই হোস্ট ফাইলকে আমাদের অ্যান্টিভাইরাস ব্লক করে রাখে মানে এডিট করতে দেয় না। ঠিক আছে? সুতরাং আমি যখন হয়তো আমি নিজে থেকেই মডিফাই করতে চাই। এই তো আমার কথা শুনে অনেকে উৎসাহিত হয়েছেন। এবার তাহলে রাত্রে একবার খুঁজবো কোথায় ভালো ডেটাবেস পাওয়া যায়। সেটা আমার হোস্টে এড করব। তাহলে শালা আমার অ্যাড গার্ড লাগবে না। অনেকেই ভেবে নিয়েছেন। খুব ভালো। এবারে আপনি তো এডিট করতে গেলেন। এডিট করে যখন সেভ করলেন, তখন দেখলেন সেভ হলো না। কি হলো? যেটা হবে আমি একটু পরে দেখাবো আরকি। তো তখন কি হবে? ও বলবে নতুন নাম দিয়ে সেভ করতে। মানে ইউজুয়ালি কি হয়? একটা এক্সিস্টিং ফাইল আমরা মোটামুটি জানি, প্রত্যেকে তো ওয়ার্ড খুলি, নোটপ্যাড খুলি। সাপোজ আমি কালকে একটা ফাইল তৈরি করেছি। ঠিক আছে? মাই ওয়ার্ক লিস্ট বলে সেখানে কিছু লিখেছি। সেভ করেছি। আজকে আবার সেই ফাইলটা খুলে আবার কিছুটা লিখলাম, এড করলাম। করে যখন কন্ট্রোল এস প্রেস করি তাহলে কি হয়? সেভ হয়ে যায়। আলাদা করে তো সেভ অ্যাজ ডায়ালগ আসে না। কিন্তু যদি আমার হোস্ট প্রটেক্টেড থাকে, আমি হোস্টটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি কিছু একটা লিখলাম, মানে কিছু এন্ট্রি এড করলাম। তারপরে আমি কন্ট্রোল এস প্রেস করলাম। ভাবলাম বাহ! এই তো সেভ হয়ে যাবে। কিন্তু দেখালো সেভ অ্যাজ ডায়ালগ, ফাইল নেম : এডিট, host.txt। তার মানে কি দাঁড়াচ্ছে? আমার হোস্টটাকে এডিট করতে দিচ্ছে না, ব্লক করে দিচ্ছে। আমি আগেই বলেছি হোস্টের কোনো ফাইল এক্সটেনশন নেই। হোস্টের নামটা শুধুই হোস্ট। সেটা host.txt নয়, host.doc নয়, কোনো কিছু নয়। তার মানে এখানে host.txt দেখাচ্ছে, মানে আমাকে নতুন নাম দিয়ে সেভ করতে বলছে। এরকম যদি সিচুয়েশন হয় সেটা একদিকে ভালো, তার মানে আমাকে বুঝে নিতে হবে আমার অ্যান্টিভাইরাস হোস্ট ফাইলটাকে এডিট করতে দিচ্ছে না, ব্লক করছে। আর একান্তই যদি আমি করতে চাই তাহলে আমি কি করব? আমি রিয়াল টাইম প্রোটেকশনটাকে অফ করে বা অ্যান্টিভাইরাসটাকে টেম্পোরারি ডিসেবল করে আমার এন্ট্রিটাকে এড করে তারপরে আমি ছাড়বো মানে করব। এছাড়াও কিছু উপায় আছে যেটা কমান্ড প্রম্পট এর মাধ্যমে করতে হয়। তার প্যারামিটার গুলো আমার এই মুহূর্তে মনে নেই। হয়তো আমার কাছে লেখা আছে। কারণ কমান্ড প্রম্পট এর প্যারামিটার তো খুব কঠিন হয়। তো সেটা থেকে হয়তো করা যায়। বাট আমরা নরমালি অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে যদি দেখি যে আমার হোস্ট ফাইলটা এডিটেবল নয়, আমার অ্যান্টিভাইরাস ব্লক করছে, তখন আমি ওটাকে অ্যান্টিভাইরাসটাকে টেম্পোরারি ডিসেবল করে আমার হোস্ট ফাইলটাকে এডিট করে আবার আম যা করার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি কুইকলি যখন এই নিয়ে আলোচনা হলোই, আমি একবার দেখিয়ে দিই যে হোস্ট ফাইলটাকে আমি কোথায় পাবো এবং সেখানে এন্ট্রি গুলো কিরকম হবে। আমি একটু দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার জন্য obviously আমাকে যেটা ১ম করতে হবে সেটা হচ্ছে আমার স্ক্রিনটাকে আমি দেখিয়ে দিলাম এবং আপনাদের কানে আমি আমার স্ক্রিনটা দিয়ে দিই কানে। Leaving menu. গুড। এবারে আমি যেটা যাবো, আমি আমার দিস পিসি ওপেন করব। Windows E. This PC. আমি আমার লোকাল ডিস্ক সি, যেটা আমার অপারেটিং সিস্টেমের ড্রাইভ, W. Windows left paren. Enter. সেখানে Windows যাবো। left paren C. সেখান থেকে আমি যাবো উইন্ডোজ বলে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারে W. Windows. 14 of 17. Enter. Windows. Items view list box. সেখান Item. থেকে যাবো আমি সিস্টেম 32। SY. System. 67 of 106. System 32. Enter. System 32. সিস্টেম 32 তে গেলাম। সেখান থেকে যাবো ড্রাইভারে। আমি আবার বলে দেবো D. R. Drivers. 26 of ড্রাইভার্স। Drivers. সেখান থেকে যাবো এটসেট্রা ইটিসি। N-US. E. Etc. 3 of Enter. Shell folder. তাহলে অ্যাড্রেসটা আমি আবার বলে দিই। সি, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভার, এটসেট্রা। আবারও বলছি সি, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভার, এটসেট্রা। অবভিয়াসলি আমি ডিসক্লেমার দিয়ে রাখবো, যদিও দেওয়ার কোনো প্রয়োজন হয় না, প্রত্যেকেই আমরা অ্যাডাল্ট।
হোস্ট ফাইল কিন্তু মানে একটু জেনে শুনে এডিট করবেন। মানে আমি জানি না দুম করে এডিট করলাম। মানে হোস্ট নিয়ে খুব এক্সপেরিমেন্ট করার জায়গা আমার। হোস্ট, রেজিস্ট্রি এগুলো নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা না। সুতরাং আমি যদি নিজে কিছুটা কনফিডেন্ট হই, তাহলেই আমি এখানে হাত দেব। আচ্ছা, এখানে দেখুন প্রথমে পাবো Hosts. 1 of 6. হোস্টস বলছে, ঠিক আছে? আমার কম্পিউটারে ফাইল এক্সটেনশনটা অন করা আছে। মানে যদি host.txt থাকতো তাহলে বলতো। কিন্তু এখানে শুধু বলছে হোস্টস, আর কিছু বলছে না। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এই ফাইলটাতে যদি আমি এন্টার প্রেস করি, Enter. How do you want to open this file? এরকম একটা ডায়ালগ আসবে। ঠিক আছে? যেহেতু এর কোনো এক্সটেনশন নেই, উইন্ডোজ জানছে না এটা কোনটা দিয়ে ওপেন হবে, মিডিয়া প্লেয়ার নাকি ইত্যাদি, ইত্যাদি। আমি এস্কেপ প্রেস করে দিচ্ছি। Escape. Hosts. তো আপনারা যদি ওপেন করতে চান অবশ্যই ওখান থেকে নোটপ্যাড সিলেক্ট করবেন এবং নোটপ্যাড সিলেক্ট করে ওখানে দেখবেন ট্যাপ করলে আপনারা জানেন কম বেশি একটা চেক বক্স থাকে। অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন দিস টাইপ অফ ফাইল। ওটাকে আনচেক করবেন এগেইন। এটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে কি হবে, কোনো ফাইল এক্সটেনশন ছাড়া যাই থাকবে সেটা নোটপ্যাড দিয়ে ওপেন হবে। সেটা কখনো, কখনো ঠিকঠাক মানে গঠনমূলক নাও হতে পারে। তো আপনারা টেম্পোরারি নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। আমার এখানে আমার কম্পিউটারে একটা রেজিস্ট্রি হ্যাক করা আছে। আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করলে ওপেন উইথ নোটপ্যাড বলে একটা অপশন আছে যেকোনো ফাইলের ক্ষেত্রেই। হ্যাঁ? তো আমি আমার হোস্ট ফাইলে অ্যাপ্লিকেশন কি প্রেস করে Application. Open with Notepad. ওপেন উইথ নোটপ্যাডে এন্টার প্রেস করছি। Enter. Leaving menus. তো এখানে Number this MV. Number HTTP code. Number. দেখবেন প্রথমের দিকে কিছু এন্ট্রি আছে যেখানে নাম্বার বলবে। এই নাম্বার হচ্ছে কমেন্ট সেকশন। মানে আপনারা যারা HTML বা যেকোনো রকম প্রোগ্রামিং করেছেন আপনারা জানেন যে কোনো এইখানে হোস্ট ফাইলের ক্ষেত্রে বলছি, যদি আপনি নিজেই কোনো নোট লিখে রাখতে চান আপনার নিজের সুবিধার্থে, তাহলে প্রথমে হ্যাশ দেবেন নাম্বার যেটা Shift+3 দিয়ে লিখলেন দিস ইজ আ ফাইল আই এম এডিটিং রাইট নাও অন দ্য ডেট অফ এত। তার মানে ও কম্পিউটার কিন্তু ওই লাইনটাতে টাচ করবে না। মানে ও বুঝবে এটা আমার জন্য নয়। ও যে তৈরি করেছে তার নোটস এর জন্য লিখেছে। যে কমেন্টস আমরা যেটাকে বলি। তো কিছু প্রথমে এরকম নাম্বার থাকতে পারে। Number note. তারপরে Number blank. 1 2 blank. একটা এন্ট্রি আপনারা পাবেন, কমন এন্ট্রি 127 0 0 1 localhost. 127001। অবভিয়াসলি 127 ডট মানে আমি যখন গ্যাপ দিচ্ছি গ্যাপ মানে সেখানে ডট আছে, হ্যাঁ? 127.0.0.1 এটা আপনারা প্রত্যেকেই পাবেন। এটা হচ্ছে লোকাল হোস্ট। মানে যদি এইটাকে আমরা যখন একটাকে বললাম না যে যখন আমি লোকালি ওয়েব ডেভেলপ করব মানে আমার কম্পিউটারের ভেতরে, তখন এইগুলো কাজে লাগে আরকি। এটা হচ্ছে আমার লোকাল হোস্ট মানে আমার কম্পিউটারের হোস্ট। ঠিক আছে? আমি যদি কখনো এটা দিয়ে পিং টেস্ট করি আমি সবসময় দেখব যে আমার মানে লেস দ্যান 0 মিলিসেকেন্ড চলছে। মানে যেহেতু আমার কম্পিউটারের হোস্ট না, আমার নিজস্ব হোস্ট নাম্বার এটা লোকাল হোস্ট। ঠিক আছে? আ আচ্ছা বেশ, এবারে দেখি Blank. Code blank. Number left bracket start of number. Number left bracket 0 at .8.net. এই যে আমি একটা এড করেছি এখানে। দেখুন Home. Blank 0 period 0.0.0.0 0 রাইট? এটা হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা কিনা একটা কাইন্ড অফ ফেক মানে এর কোনো ওয়েবসাইট নেই। space স্পেস দিয়েছি, তারপর লিখেছি D period A 8 period N E T blank ad.a8.net। এটা একটা ওয়েবসাইট যেটা কিনা অ্যাডভার্টাইজমেন্ট প্রোভাইড করে। তো আমি এখানে একে ট্রান্সফার করে দিয়েছি, অর্থাৎ একে ভুল রাস্তায় বুঝিয়ে দিয়েছি। এ যেতে চেয়েছিল কলকাতায়, ওকে পাঠিয়ে দিয়েছি হাওড়ায়। ঠিক আছে? তো সেরকমভাবে ওকে ভুল রাস্তায় দিয়ে দিচ্ছি। এরকম আমার প্রচুর এন্ট্রি আছে। 0 ASCII.8www.net 0 static.a-ads.com. ইত্যাদি, ইত্যাদি। প্রচুর আমার এখানে যেটা আমি বললাম আমি হোস্ট ফাইলকে অ্যাডগার্ড হিসেবে ব্যবহার করি। তো এগুলো আমার রয়েছে। তো আপনারা যদি ওই যে বললাম যে আপনারা কোনো কাজে বা অকাজে ব্যবহার করতে পারেন এটাকে। এর আরেকটা গুরুত্বও রয়েছে। সেটা আমি বলি। সেটা হচ্ছে মানে হোস্ট ফাইল দিয়ে আমি অনেক কথা বললাম। আরেকটা না বললেই নয় অবভিয়াসলি। যদি আপনি মাল্টি পিসি যেরকম একটু আগে রাতুল নাকি বলল যে একটা মানে সার্ভার রয়েছে, একটা মেইন কম্পিউটার রয়েছে আর প্রচুর কম্পিউটার রয়েছে পরস্পরের সাথে কানেক্টেড। এটা যেটা অফিস এনভায়রনমেন্টে আমরা সবসময় দেখি। এবারে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করতে গেলে সাপোজ আমি এক্স কম্পিউটার থেকে ওয়াই কম্পিউটারের ফাইল ট্রান্সফার করব। আমি যখন আমার মোবাইল থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো আমার মোবাইলের একটা আইপি অ্যাড্রেস ছিল। আমি দেখিয়েছিলাম 192.168.68.100 এরকম কিছু একটা আইপি অ্যাড্রেস আমি বলেছিলাম। তো স্বাভাবিকভাবে আপনারা যদি ১০ জন কর্মী থাকেন, ১০ জনের যদি ১০ টা কম্পিউটার থাকে, তাহলে প্রত্যেকের আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে কানেক্টেড থাকেন প্রাইভেট নেটওয়ার্কিং এ, তাহলে প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস রয়েছে।
আমাদের কম্পিউটারে কিন্তু একটা হোস্ট রয়েছে, মানে হোস্ট নেম, সরি হোস্ট নয়, হোস্ট নেম মানে ডোমেইন নেম যেরকম। কম্পিউটারে কিন্তু প্রত্যেকের কম্পিউটারে একটা ডোমেইন নেম রয়েছে। সেটা চেঞ্জও করা যায়। বাই ডিফল্ট একটা দেওয়া থাকে। দেখবেন আপনার আগে ছিল চেঞ্জ মাই কম্পিউটার নেম, এখনো আছে। আপনার দিস পিসির প্রপার্টিজ এ যদি যান আপনারা দেখতে পাবেন। হ্যাঁ? বা আমি একটু আগে একটু পরে দেখাচ্ছি কমান্ড প্রম্পট থেকে কিভাবে দেখা যায় আপনার হোস্ট নেম। অর্থাৎ আপনার কম্পিউটার যখন আপনারা প্রাইভেট নেটওয়ার্কিং এ অর্থাৎ একে অপরের সাথে কানেক্টেড, একটা অফিস এনভায়রনমেন্ট কল্পনা করুন। ঠিক আছে? তখন যখন আপনারা একে অপরের সাথে কানেক্টেড তখন কিন্তু এখানে যেরকম কি হচ্ছে Google এর কম্পিউটারের সাথে আমি কানেক্টেড। কিভাবে? google.com এই অ্যাড্রেসের মাধ্যমে। এর আধারে একটা আইপি অ্যাড্রেস রয়েছে। বাট মূলত google.com সেরকম এখানেও কিন্তু আমার যেরকম হয়তো ডেস্কটপ KOPC কথার কথা বলছি এরকম একটা। এবার আমি চাইলে এটাকে রিনেম করতে পারি। আমি হয়তো দিয়ে দিলাম ওয়ার্ক কম্পিউটার 1, হোম কম্পিউটার 2 এরকম একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে? যেটা কিনা আমার কম্পিউটারের কাইন্ড অফ ডোমেইন নেম। এবার কম্পিউটারের অবভিয়াসলি একটা আইপি অ্যাড্রেস আছে যেরকম আমাদের মোবাইলে আছে একটু আগে দেখিয়েছিলাম। আগের ক্লাসে আগের কোনো ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম। তো এবারে স্বাভাবিকভাবে আপনার যদি ১০ টা কম্পিউটার থাকে, ১০ টা কম্পিউটারের আইপি অ্যাড্রেস মনে রাখা আপনার পক্ষে সম্ভব নয়। তো আপনি কি করলেন? এইখানে গিয়ে লিখে দিলেন। সাপোজ আপনি লিখলেন ওয়ার্ক কম্পিউটার 1 সরি প্রথমে তো আইপি অ্যাড্রেস দিতে হয়। আপনি লিখলেন সাপোজ 192.168.68.500 স্পেস দিলেন ওয়ার্ক কম্পিউটার 1 ঠিক আছে? একই রকমভাবে আপনি কি করলেন যে আরেকটা অ্যাড্রেস লিখলেন, আরেকটা মানে ১০ টা কম্পিউটার আলাদা করে অ্যাড্রেস দিয়ে দিলেন। এরপরে কি হবে? যেখানে আপনার প্রয়োজন হবে X বা Y বা Z বা কোনো কম্পিউটারের সাথে কানেক্টেড হওয়ার, আপনি জাস্ট ওই নামটা লিখবেন। ওয়ার্ক কম্পিউটার 1, ওয়ার্ক কম্পিউটার 2, হ্যাঁ? বা পাপ্পুস পিসি, হ্যাঁ? বা আ আ রাতুলস পিসি হোয়াটএভার যেটাই আপনি দেন না কেন। ঠিক আছে? যে ডোমেইন নেমটা দেন না কেন। তো এভাবে করেও আপনারা খুব ইজিলি যেটা মানে প্রাইভেট নেটওয়ার্কিং সেই ক্ষেত্রেই হোস্টকে ব্যবহার করতে পারেন। হোস্টের প্রচুর ব্যবহার রয়েছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই মোটামুটি হোস্টের Alt গল্প। F4. etc. উম JAWS U. sound card submenu. Oh. Windows default. আবার জায়গায় চলে আসি। আচ্ছা। তো আমরা প্রায় অনেকটাই আমি যখন প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে বলেছিলাম যে আজকেরটা ওভারভিউ। তারপরে আমরা বলেছিলাম ঘর থেকে শুরু করব। তারপরে বাইরে যাব। অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্কিং বা একদম আমি যে ডিভাইসগুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড সেগুলো দিয়ে আগে শুরু করব। সেই কারণে মোডেম, রাউটার ইত্যাদি দিয়ে আস্তে, আস্তে স্টার্ট করেছি। আমরা অনেকটা ঘরের মানে যে বিষয়গুলো সেগুলো কমপ্লিট করে ফেলেছি। সবটা অবভিয়াসলি নয়। বাট অনেকটা করেছি। এবার আস্তে, আস্তে আমরা বাইরে বেরোবো। হ্যাঁ? তো আমরা ওয়েবসাইট কিভাবে কাজ করে সেসব নিয়ে অনেক আলোচনা করেছি। ডোমেইন নেম ইত্যাদি অনেক কিছু হোস্টিং। তো এক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে এই মুহূর্তে যেটা আলোচনা করব, ২ টো বিষয় অ্যাকচুয়ালি সাইড বাই সাইড। আপনারা যখন দেখবেন কোনো হোস্টিং কিনছেন, সাপোজ আপনি একটা ওয়েব ডেভেলপ করবেন বা আপনার কোম্পানির জন্য আপনি কিনবেন। তো তখন অনেক ফিচার থাকে তার। সাপোজ ওরা বলল যে আপনাকে 20 জিবি স্পেস দেবে। ঠিক আছে? তারপর ৫ টা ইমেইল আইডি দেবে। এরকম সব থাকে। আপনারা দেখেছেন হয়তো কম বেশি। সেরকমই আম ২ টো ফিচার আছে। তার মধ্যে একটা ফিচার নিয়ে ১ম এ আলোচনা করি। দেখবেন ওখানে বলবে ডেডিকেটেড আইপি অ্যাড্রেস। তো যদি আপনি ডেডিকেটেড আইপি অ্যাড্রেস নেন, স্বাভাবিকভাবে তার জন্য চার্জটা অনেক বেশি পড়বে। স্বাভাবিক। এবার ডেডিকেটেড আইপি অ্যাড্রেস কি? আর ডেডিকেটেড আইপি অ্যাড্রেস যদি আমি না নিচ্ছি তাহলে আমি কোন আইপি অ্যাড্রেস নিচ্ছি? ডেডিকেটেড আইপি অ্যাড্রেস না নিলে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে শেয়ার্ড আইপি অ্যাড্রেস। তাহলে ২ ধরনের আইপি অ্যাড্রেসের কথা আমি জানছি ইন টার্মস অফ ওয়েব হোস্টিং, হ্যাঁ? মানে আমি যখন হোস্টিং কিনছি তখন, হ্যাঁ? তখন আমি ডেডিকেটেড আইপি অ্যাড্রেস পাচ্ছি যেটা প্রাইসি, খরচা সাপেক্ষ। তার কিছু গুণাবলী নিশ্চয়ই আছে। আমরা আলোচনা করব। আর একটা পাচ্ছি কি? শেয়ার্ড আইপি অ্যাড্রেস। নরমালি যেটা আমরা পাই কম দামে, পুষ্টিকর। আচ্ছা শেয়ার্ড আইপি অ্যাড্রেসটা কি? সাপোজ একটা কম্পিউটারে মানে যে কম্পিউটার থেকে মানে আমি হোস্টিং কিনেছি, সাপোজ আমি একটা হোস্টিং কিনেছি সেখানে আমাকে ২ জিবি স্পেস দেওয়া হয়েছে। তার মানে কি একটা কোনো না কোনো এক বা একাধিক কম্পিউটারে আমাকে একটা হার্ড ডিস্কে ২ জিবি স্পেস দেওয়া হয়েছে যেখানে আমার ওয়েবসাইটের যে ফাইলগুলো সেগুলো রয়েছে, রাইট? এইবারে তার সাথে আমার সেই কম্পিউটারটার সাথে কানেক্টেড আমার ওয়েবসাইট।
এবার সেই কম্পিউটারে যে শুধু আমার একার রয়েছে তা তো নয়। আরো তো অনেকে হোস্টিং কিনেছে সেই কোম্পানি থেকে। তাদেরও তো অনেক আম ফাইলপত্র রয়েছে। তাদের জন্য হয়তো আলাদা, আলাদা স্পেস অ্যালোকেট করা হয়েছে। 2 জিবি হোক, 20, 200 হোয়াটএভার যেটাই হোক না কেন রয়েছে। আচ্ছা, এইবারে কি হচ্ছে কেসটা, যেরকম আমি যখন এই মোডেম রাউটার নিয়ে কথা বলছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের রাউটার আমাদেরকে একটা করে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করে। যেরকম সাপোজ আমার মোবাইলের আইপি অ্যাড্রেস আমি বলেছিলাম 192.168.68.100 রাইট? আচ্ছা, আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কি হবে? হয়তো আমি শিওর নই 192.168.68.101 আমার এখানে আমার গুগল স্পিকারটা রয়েছে, ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.68.104 তো আপনারা বুঝতেই পারছেন 192.168.1 সরি 192.168.68 এইটুকু কমন। তারপরে ডট 100 হতে পারে, 104 হতে পারে, 500 হতে পারে, হোয়াটএভার কিছু না কিছু হতে পারে। তার মানে এই যে ৩ টে স্ট্রিং 192.168.68 এইটা আমরা প্রত্যেকে মানে আমার রাউটারে আমরা যারা কানেক্টেড, আমার মোবাইল, আমার পিসি, আমার স্মার্ট প্লাগ যা কানেক্টেড তারা পরস্পর শেয়ার করছে। তার জন্য এটা হচ্ছে একটা শেয়ার্ড আইপি অ্যাড্রেস। সিমিলারলি সাপোজ আমার কথার কথা বলছি, আমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস হয়তো 172.21.31.400 আমার ওই একই অপারেটরের কাছ থেকে আরেকজন ওয়েবসাইট কিনেছেন, তার হয়তো একই, শুধু লাস্টে 400 এর জায়গায় 450। তাহলে আমরা বাকিটা সেম শেয়ার করছি, শুধু লাস্টেরটা আলাদা। ঠিক আছে? এবারে কথা হচ্ছে যে তাহলে এখানে ক্ষতি কি? খুব যে বিশেষ ক্ষতি তা নয়। কিন্তু বিষয় হচ্ছে মানে বিশেষ করে এখন খুব বেশি যে মানে শেয়ার্ড আইপি অ্যাড্রেস নিয়ে মানে আমি অনেক কিছু হারালাম তা নয়। কারণ কি এখন কম্পিউটার খুব ফাস্ট হয়ে গেছে। মানে কম্পিউটার মানে আপনার কম্পিউটার যেমন ফাস্ট হয়েছে, তেমন যারা সার্ভার পিসি তৈরি করছেন তাদের পিসিও তো ফাস্ট হয়েছে না? অনেক মডার্ন কম্পোনেন্ট অনেক ফাস্ট চলে এখন। আগে বিশেষ করে প্রবলেম হতো কি যে এই যে কমন আইপি অ্যাড্রেস মানে সাপোজ আমার ওয়েবসাইটটা প্রদীপশিকদার.com ও কেউ খুলছে, আবার পাপ্পুসোনাকান্তি.com ও কেউ খুলছে, রাতুলবসাক.com ও খুলছে। আমরা ৩ জনই হচ্ছে একই আইপি অ্যাড্রেস শেয়ার মানে একই লোকের আইপি অ্যাড্রেসের সাথে শেয়ার্ড আমরা, শুধু লাস্টের এক্সটেনশনটা আলাদা। এই অনেক আইপি অ্যাড্রেস মানে কমনটা সবাই দেখছে। তো সেখান থেকে কি হতো? স্লো হয়ে যেত কোনো ওয়েবসাইট। একটু স্লো হতো। ঠিক আছে? তো সেই কারণে একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস অর্থাৎ আপনার থেকে আমারটা সম্পূর্ণ আলাদা। যদিও আপনি আমরা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনেছি। তো আমাকে একটা আলাদা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা হলো যেটার সাথে সচরাচর কারো মিল নেই। ঠিক আছে? অনেকটা স্পেশাল মোবাইল নাম্বার নেওয়ার মতন। ঠিক আছে? তো সেরকম একটা রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, হ্যাঁ? যে ক্ষেত্রে একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। বিশেষ করে যখন সাপোজ আপনি আপনার সার্ভার থেকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, সাপোজ একটা রেডিও স্ট্রিম করবেন। তো তখন ওখানে ডেডিকেটেড আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, মানে দরকার হয়, রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে? আ কিন্তু আমরা যারা নরমাল ইউজার তাদের জন্য কিন্তু খুব একটা ক্ষতিকারক নয় শেয়ার্ড আইপি অ্যাড্রেস নেওয়া। সুতরাং আপনি দেখলেন আচ্ছা ৳৫০০ এক্সট্রা দিলে তাহলে ৳৫০০ খরচা করে ফেলি। আমার মনে হয় কোনো মানে হয় না আমাদের জন্য। খুব বড় যদি না আপনি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করেন। আচ্ছা, এর পাশাপাশি আরো যেটা খুবই ইম্পোর্টেন্ট শেয়ার্ড আইপির থেকে ডেডিকেটেড আইপির থেকে আরেকটা যেটা জানা আমাদের বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিং। ঠিক আছে? তো এই দুটো বিষয়ে আমাদের একটুখানি নজর দিতে হবে, হ্যাঁ? জিনিসটা কি? দেখুন হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাদা। হ্যাঁ। আমি যদি শেয়ার্ড আইপি অ্যাড্রেস ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি আমার স্পিডটা একটু কম হবে না? এখন আর হয় না। শেয়ার্ড আইপি অ্যাড্রেসে এখন আর হয় না সেরকম স্পিড। মানে যেটা হয় সেটা তো খুবই কম হয়তো মিলিসেকেন্ডস কিছু। ঠিক আছে? সেটা খুব বেশি বললাম যে খুব যদি আপনার ডায়নামিক মানে আপনি একটা Facebook এর মতন অ্যাপ তৈরি করছেন সেখানে সবাই চ্যাট করে। তখন আলাদা ব্যাপার। ঠিক আছে? নরমাল ইউসেজ এর জন্য খুব একটা প্রবলেম কিছু হয় না। আজকের ডেটে। ঠিক আছে? আচ্ছা, অনেক ওয়েবসাইট আমরা দেখি হুম। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আমরা দেখি যে ঠিকঠাক কাজ করে না ওয়েবসাইটগুলো। মানে হয় মানে
পেজগুলো ঠিকঠাক খোলে না বা লোডিং হয় না, নানান রকমের প্রবলেম হয়। তো এইগুলো কি কারণে হয়? বিশেষ করে মানে আমাদের এখানে যে সরকারি ওয়েবসাইটগুলোতে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। ধরো অনেকে এমন অনেক সাইট হয় যেগুলোতে অনেকে মিলে ফর্ম ফিল আপ করছে, সে সময় সার্ভার ডাউন হয়ে যায়, খোলেই না, হুম। টাইম আউট হয়ে যায়। এগুলো কি ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না নাকি এটা? প্রথম কথা হচ্ছে যে এখন সরকারের যে সাইটটা হোস্ট করা হচ্ছে সেটা ইউজুয়ালি সরকারের নিজস্ব হোস্টিং থাকে। মানে তারা তো আর ওই GoDaddy, BigRock এসব জায়গা থেকে কিনে না। গভর্নমেন্টের নিজস্ব সার্ভার থাকে। ঠিক আছে? এবার স্বাভাবিক মানে বলে আর লজ্জা দিয়ে লাভ নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো, তো তাদের সার্ভিস এরকমই হবে। এখন হয়তো তাদের সেখানে যে ইন্টারনেট রয়েছে সেটা BSNL এর ইন্টারনেট। মানে আমরা তো বেসিক্যালি তার ইন্টারনেটই ব্যবহার করছি না? আমরা যখন ওয়েবসাইটটা গ্র্যাব করছি, আমি যদি যখন Google খুলছি কি যখন YouTube থেকে ভিডিওটা আমি দেখছি, তখন ভিডিওটা চলছে কার ইন্টারনেটের মাধ্যমে? সেটা তো Google এর ইন্টারনেট ব্যবহার করছে। Google এর সার্ভারের যে ইন্টারনেট, তার বেশ দারুণ স্পিড আছে বলে তার জন্য আমার এখানে বাফারিং হচ্ছে না, কোনো চাপ নেই। কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে তো BSNL এর ইন্টারনেট থাকে। যদি সেটা থাকে তাহলে তার রেজাল্ট কি হবে আমরা মোটামুটি বুঝতে পারি, আন্দাজ করতে পারি। এবার বিশেষ করে ফর্ম-টর্ম ফিল আপ করার সময় তখন তো আরো ঝামেলা। কারণ একসঙ্গে হাজার লোক ফিল আপ করছে। এবার ওদের যদি ইন্টারনেটের স্পিড ভালো না থাকে, ওদের যদি কম্পিউটার ভালো না থাকে, মানে সেই পুরনো পার্টসপত্র মানে আপগ্রেড হয়নি, সে হয়তো পুরনো প্রসেসর, তারপরে তার কোনো মেইনটেন্যান্স হয়নি, ক্লিন করা হয়নি কম্পিউটার। তো এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমরা তার জন্য ভুগবো। হুম? যে সেই জিনিসটাই হয়, সার্ভার ডাউন হয়ে যায়, ক্র্যাশ করে যায়। এখন আমার কম্পিউটার যদি ডুয়েল কোরের ল্যাপটপ হয় একটা, সেখানে যদি আমি ৪ টে ভিডিও একসঙ্গে চালাই, আমার কম্পিউটারও ক্র্যাশ করবে। সেরকম ব্যাপার। আচ্ছা, এবারে আমি একটু যেটা বলছিলাম, আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিং। এটা কিন্তু একটুখানি আমাদের ভাবায়, বিষয়টা কি? অবভিয়াসলি আমি আমার পার্সোনাল রেকমেন্ডেশন দেব কোনটা আমরা কখন কি ব্যবহার করব। এখন শেয়ার্ড হোস্টিং মানে সাপোজ আমি কথার কথা বলছি। আমি আমার কম্পিউটারে ৪ টে ড্রাইভ আছে। CDEF আমি বানিয়েছি। রাইট? যখন আমি ড্রাইভ বানাচ্ছি তখন প্রত্যেকটা ড্রাইভকে কিন্তু আমি একটা প্রি অ্যালোকেটেড সাইজ দিচ্ছি। অর্থাৎ আমার C ড্রাইভ হতে পারে ১০০ জিবি, D ড্রাইভ হতে পারে ২০০ জিবি। হ্যাঁ? এবার কোনো ফাইল যদি D ড্রাইভে না থাকে তবুও কিন্তু সে ২০০ জিবি নিয়েছে। ঠিক আছে? তার কিন্তু ২০০ জিবি তার জন্য বরাদ্দ। রাইট? অর্থাৎ ড্রাইভের একটা ফিক্সড সাইজ, একটা প্রি অ্যালোকেটেড সাইজ বা একটা সাইজ আমরা প্রি অ্যালোকেট করে রাখি ড্রাইভের ক্ষেত্রে। এবার সাপোজ ওই ড্রাইভটায় ঢুকলাম, D ড্রাইভ যেখানে কিছুই নেই। সেখানে ৫ টা ফোল্ডার বানালাম আলাদা। সেই ফোল্ডারের ভেতরেও কিছু নেই। যদিও সেই ফোল্ডারের ভেতরে কিছু নেই কিন্তু তারা কিন্তু কোনো সাইজ অকুপাই করে রাখেনি। হয়তো সেই ফোল্ডারটা তৈরি করার জন্য যে কয়েক বাইট লেগেছে, সেই বাইটটা লেগেছে। কিন্তু সেই ফোল্ডার আমার ৫ টা কেন ৫০০ টা ফোল্ডারও যদি থাকে আর সেই ফোল্ডারগুলো যদি খালি ফোল্ডার থাকে, তাহলে তারা কিন্তু আলাদা করে কোনো প্রি অকুপাই স্পেস তাদের জন্য নেই। ঠিক আছে? এবার দেখা গেল আমি ৫০ টা এরকম এম্পটি ফোল্ডার করেছি। আমার কম্পিউটারের D ড্রাইভ ২০০ জিবি স্পেস, তখনও ২০০ জিবিই ফ্রি। কিছু বাইট গেছে কিন্তু মোদ্দা কথা ২০০ জিবি ফ্রি। এবারে ৫০ টা ফোল্ডারের মধ্যে ৫ টাতে আমি কিছু ফাইল এড করলাম। তো তখন কি হলো ২০০ জিবি থেকে স্পেসটা আস্তে কমতে শুরু করলো। বাকি যে আরো ৪৫ টা এম্পটি ফোল্ডার রয়েছে, তারা কিন্তু আমার কোনো ক্ষতি করছে না। ঠিক আছে? তাহলে মোদ্দা কথা হলো, যের জন্য এই উদাহরণ দিলাম, এই ২০০ জিবি ওয়ালা ২০০ জিবি সাইজওয়ালা D ড্রাইভ, তার ভেতরের যে ফোল্ডারগুলো, তারা কি করছে এই ২০০ জিবি স্পেসটাকে শেয়ার করছে পরস্পরের মধ্যে শেয়ার করছে। হ্যাঁ? এখন সাপোজ ফোল্ডার X একটা ফাইল আছে, সেটাকে কাট করে ফোল্ডার Y এ রাখলাম। দুজনেই D ড্রাইভে আছে। তার মানে কি? জাস্ট এর ঘাট থেকে নেমে ওর ঘাড়ে চাপলো। কিন্তু স্পেসটা একই, শেয়ার করছে তারা। এবার এই জিনিসটাই আপনি ভাবুন যে আপনার হোস্টিং, আপনি আমার কাছ থেকে হোস্টিং কিনেছেন। মানে আমার কম্পিউটারে আপনার ওয়েবসাইটটা রয়েছে। D ড্রাইভে আমি রেখেছি ওয়েবসাইটের ফাইলগুলো। জাস্ট নরমাল উদাহরণ দিচ্ছি। আমি D ড্রাইভে একটা ফোল্ডার বানিয়েছি। ফোল্ডারের নাম দিয়েছি সাপোজ tuition.com, একটা ওয়েবসাইট যেটা আপনি কিনেছেন। সেই tuition.com এর মধ্যে আপনার সমস্ত ওয়েবসাইটের ডেটাগুলো রয়েছে। রাইট? আমি আরেকটা ওয়েবসাইট, আমার কাছ থেকে কেউ হোস্টিং কিনেছেন,
তারটাকে আমি ডি ড্রাইভে রেখেছি। তার নাম হয়তো coaching.com। সেই coaching.com এর ভেতরে সমস্ত যে coaching.com এর ভেতরে যত যা তাদের ওয়েবসাইটের যা ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলো ওখানে জমা রয়েছে। এবার আমার ড্রাইভের স্পেস 200 জিবি। গল্প হচ্ছে, আমি আপনাদের বলে রাখি যে সাপোজ আপনারা যখন হোস্টিং কিনছেন, আপনি বলছেন কি আপনাকে কি দেওয়া হচ্ছে 20 জিবির হোস্টিং। আপনার স্পেস হচ্ছে 20 জিবি। অনেকের ক্ষেত্রে কি হয় 20 জিবি তাদের লাগে না। ঠিক আছে? 20 জিবি তাদের লাগে না। এবার আমার কথার কথা বলছি, আমি ওরকম আপনাকে প্ল্যান দিয়েছি 20 জিবি। আমার স্পেস হচ্ছে ডি ড্রাইভে 200 জিবি। আমি 20 জিবি করে সবাইকে দিচ্ছি। তার মানে আমি কটা ওয়েবসাইটকে দিতে পারবো? 10টা ওয়েবসাইটকে। প্রত্যেকে যদি 20 জিবি করে নেয় তার মানে 200 জিবি আমি 10টা ওয়েবসাইটকে দিলাম। আমি সেটা করি না। আমি কি করি 15টা ওয়েবসাইটকে দিয়ে দিই 20 জিবি স্পেস। অর্থাৎ প্রত্যেককে আমি 20 জিবি প্ল্যান দিয়েছি, কিন্তু 10টার জায়গায় আমি 15টা ওয়েবসাইটকে ঢুকিয়ে দিয়েছি। কেন আমি মনে জানি 20 জিবি তো দিয়েছি, 20 জিবি সবাই নেয় না। এবারে তাতে করে কি হচ্ছে যে সাপোজ কোনো একটা ওয়েবসাইট 20 জিবি থেকে 21 জিবি চলে গেল। তার মানে কি তার ওয়েবসাইটটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। সে ওয়ার্নিং পাবে প্রথমে যে বাবা তোমার স্পেস কিন্তু বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি সরাও, নাহলে কিন্তু তোমার ডেটা ডিলিট করে দেবো, এরকম ওয়ার্নিং পাবে। তারপরেও যদি সে না সরায় তাহলে তারটা ডিলিট হয়ে যাবে। এবারে আপনি একটা জাস্ট কল্পনা করুন, একটা জাস্ট কল্পনার কথা বলছি যে আপনি একটা দামি ওয়েবসাইট, মানে আপনার কোম্পানি বিজনেস চলে, সেই ওয়েবসাইটে ট্রানজাকশন হয় ছোটখাটো। ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা করেছেন, আপনি জানেন আপনার 20 জিবি স্পেস আছে, হয়তো আপনার 10 জিবি মাত্র ভরেছে, আর 10 জিবি ভরেনি। ঠিক আছে? আচ্ছা, এই একই কথাই ভাবুন, 10 জনকে দিতে পারবো 200 জিবি স্পেস, কিন্তু আমি দিয়েছি 15 জনকে। আমি ভেবে নিয়েছি যে প্রত্যেকে 20 জিবি ব্যবহার করবে না, সুতরাং সবাই যা চায় পেয়ে যাবে। এবার দেখা গেল বাকি যে 9 জন, 9 জন কোথায়, 14 জন, আপনি বাদ দিয়ে বাকি যে 14 জন, তারা অনেকেই 20 জিবির কাছাকাছি স্পেস নিয়েছে। আবার কেউ 20 জিবি থেকে বেরিয়েও গেছে, 22 জিবি 23 জিবি স্পেসও নিয়েছে। এবার আপনি যেহেতু কম নিয়েছেন 10 জিবি, সুতরাং তাদের পুষিয়ে গেছে, যেহেতু আপনারা ওই স্পেসটাকে শেয়ার করছেন। এবার আপনার ইমিডিয়েটলি আপনার মনে হলো, বা আপনার কোম্পানিতে একজন এসে বলল, না এখন এই যে আমি নতুন ভিডিও বানিয়েছি, আমাদের প্রোডাক্ট ভিডিও, এই ভিডিওগুলো এক্ষুনি দিয়ে দিতে হবে। 10 জিবির ভিডিও আছে, আপনি দিয়ে দিন। তো আপনি যখন 10 জিবির ভিডিও ওখানে লোড করতে গেলেন, দেখা গেল আপনার সাইট ক্র্যাশ করে গেল বা আপলোড হলো না, যদিও আপনার স্পেস আছে 20 জিবি। ঠিক আছে? অর্থাৎ এই স্পেসটা 200 জিবি স্পেসটা আপনারা প্রত্যেকে শেয়ার করছেন। যারা আমার কাছ থেকে 15 জন ওয়েবসাইট কিনেছেন তারা শেয়ার করছেন, এবং শেয়ারিং ইজ কেয়ারিং ঠিকই, বাট সেটা কখনো কিন্তু প্রবলেমেটিক এই সমস্ত ক্ষেত্রে। এবারে তারপর বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, স্পেসটা নয় মানা গেল, তাহলে স্পেসের জন্য কি, আর যেহেতু মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 20 জিবি আমাদের লাগবেও না, তাহলে আর কি কোনো ইস্যু আছে? হ্যাঁ, ইস্যু আছে। ইস্যুটা কি? নট অনলি দ্যাট, আপনারা ওই 200 জিবি স্পেস, যেটা আমি এখানে মানে আমাদের সিচুয়েশন অনুযায়ী বলছি, 200 জিবি স্পেসে আপনারা 15 জন 20 জিবি করে শেয়ার করছেন। তার সাথে আমার কম্পিউটারের যে রিসোর্স, সেই রিসোর্সটা আপনারা শেয়ার করছেন। মানে আমার যে 32 জিবি র্যাম, সেই 32 জিবি র্যাম আপনারা 20 জন শেয়ার করছেন, 15 জন শেয়ার করছেন। হতে পারে যে 15 জন আপনারা কম কাজ করেন, আপনাদের খুব হেভি অ্যাপ্লিকেশন নেই, রিয়াল টাইম স্ট্রিমিং নেই, সুতরাং আমার র্যাম দিয়ে দিল। আবার হতে পারে হঠাৎ করে সবাই মিলে ভিডিও করতে শুরু করলেন বা আমার মতন ক্লাস নিতে শুরু করলেন, তখন কি হলো, আপনার সাইট স্লো হয়ে গেল, কারণ আমার র্যাম ফুল হয়ে গেছে, ফুল হয়ে যাচ্ছে। আমার প্রসেসর রিসোর্সটা আপনারা নিচ্ছেন, অর্থাৎ প্রসেসরও ফুল হয়ে গেছে। এবং শুধু তাই নয়, সাপোজ পিএইচপি বলে একটা সফটওয়্যার, বা পিএইচপি বাদ দিন, ওয়ার্ডপ্রেস, আমার নাম শুনেছি, ওয়ার্ডপ্রেস একটা ওয়েব বিল্ডিং টুল। ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেস আমি একটাই ইনস্টল করেছি, মানে একটা কপি। সেই কপিটা আপনিও ব্যবহার করছেন, এক্সও ব্যবহার করছে, ওয়াইও ব্যবহার করছে, মানে যে 15 জন আমার কাছ থেকে নিয়েছে তারা প্রত্যেকেই ব্যবহার করছে। ঠিক আছে? সুতরাং এবারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। শেয়ার্ড হোস্টিং যদি আমি নিই, তাহলে এই কিছু প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে আমার টাইম টু টাইম ওয়েবসাইটের কিছু ইস্যু হতে পারে। হ্যাঁ, যেহেতু আমি সেম স্পেস, সেম রিসোর্সেস আমি শেয়ার করছি অন্য অনেকের সাথে। এবার তার মানে কি আমি এক্ষুনি ডেডিকেটেড হোস্টিং কিনে নেব?
না, কোনো দরকার নেই। মানে আমার আপনার মতন যারা, যদি না আপনি এরকম যে বললাম যে রিয়াল টাইম স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া, বিজনেস প্রত্যেক মুহূর্তে ট্রান্সেকশন হচ্ছে, বা আপনার স্পেশাল কোনো আপনি রেডিও ব্রডকাস্ট করতে চান, সাইবার রেডিও ইত্যাদি, ইত্যাদি, এরকম কোনো স্পেশাল নিডস না থাকলে আপনার আ শেয়ার্ড হোস্টিং এই চলে যাবে। ডেডিকেটেড হোস্টিং নেওয়ার দরকার নেই। এবার চলে আসছি ডেডিকেটেড হোস্টিং কি? অলরেডি আপনারা বুঝতে পেরেছেন ডেডিকেটেড হোস্টিং মানে আপনার জন্য, আপনাকে যদি 20 জিবি বলি, আপনাকে যদি 200 জিবি বলি, আপনাকে একটা ফোল্ডার দেব বা ড্রাইভ দেব, সেইটা আপনার জন্য স্পেসিফাইড প্রি অকুপাইড, অর্থাৎ 20 জিবি স্পেস অলরেডি সেখানে আপনার জন্য প্রি অকুপাইড, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। এবং সেখানে শুধুমাত্র যে আপনার সাথে স্পেসের ডিল হলো যে ঠিক আছে ভাই আমরা তোমায় 20 জিবি দেবো, এটা কিন্তু নয়। সেখানে ডিল হয় ঠিক আছে তোমাকে 200 জিবি স্পেস দেব, তোমাকে 512 এমবি র্যাম দেব। অর্থাৎ আমার র্যামের যে সাইজ রয়েছে তার মধ্যে 512 এমবি আমি আলাদা করে আপনার ওয়েবসাইটের জন্য ডেডিকেটেডলি সেটআপ করে রাখবো, যে যদি আমার র্যাম পুরো ভরেও যায়, তবুও ওই 512 এমবি আপনি যদি কিছু নাও করেন, ওটা আপনার জন্যই থাকবে। আপনাকে আমি ডেডিকেটেড র্যাম দেবো, মানে র্যামের ডেডিকেটেড স্পেস দেবো, আমি প্রসেসরের ডেডিকেটেড পাওয়ার দেবো, আপনাকে আমি ডেডিকেটেড স্পেস দেবো। তাহলে আপনি কখনোই মানে স্লো ডাউন হবে ইত্যাদি, ইত্যাদি গল্প থাকবে না। আপনার স্পেস আপনারই থাকলো। ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। তার মানে কি? আ বাহ! ডেডিকেটেড হোস্টিং তো খুব দারুণ জিনিস। obviously খুব দারুণ জিনিস, এবং দারুণ জিনিস কিনতে গেলে বেশি পয়সা পে করতে হয়, আপনারা মোটামুটি জানেন। কিন্তু তাছাড়াও আরেকটা গল্প এখানে রয়েছে যেটা আপনাদের জানা উচিত। আ যে সেটা হচ্ছে যে, মানে আমি এটা জাস্ট কথার কথা বলছি। যদিও এটাও খুব লেম এক্সাম্পল হয়ে যাবে। যে আমার একটা মানে আমার নিজের একটা অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে ১০ টা ফ্ল্যাট রয়েছে। যে ফ্ল্যাটগুলোকে আমি ভাড়া দিই। এটা আমার একটা অ্যাপার্টমেন্ট। এখানে ১০ টা ফ্ল্যাট রয়েছে। তো আমি জানি ফ্ল্যাটে যেটা হয়, কেউ আজকে আসলো ১ বছর থাকলো, থেকে আবার চলে যেতে পারে। আবার নতুন ভাড়াটে আসবে। আবার হতে পারে কেউ ১০ বছর থাকলো, কেউ ২০ বছর থাকলো। ঠিক আছে? কিন্তু আমাকে এই ফ্ল্যাট, যেহেতু অ্যাপার্টমেন্টটা আমার এবং এখানে যেকোনো সময় মানুষ আসা যাওয়া করতে পারে, বা এতগুলো মানুষ থাকে, এদের সিকিউরিটি এগুলো আমাকে দেখতে হবে। তার জন্য আমি ফ্ল্যাটে কি করব? একটা কেয়ারটেকার নিয়োগ করব। আমি সুইপার নিয়োগ করব যে প্রতিদিন পরিষ্কার করবে। আমি ইলেকট্রিশিয়ান পাঠাবো প্রত্যেক ২ মাসে, যাতে করে সে সমস্তটা একটু পরিষ্কার দেখে নেয়, সব কানেকশন-টানেকশন ঠিক আছে কিনা। প্লাম্বার পাঠাবো ইত্যাদি, ইত্যাদি। অর্থাৎ আমি আমার নিজের গরজে আমি রক্ষণাবেক্ষণ করব। কেন? এখানে অনেক লোক আছে, এবং অনেক লোকের মধ্যে যদি কিছু হয়ে যায়, কারো যদি করোনা হয়ে যায়, তাহলে আমার ফ্ল্যাট সবাই ছেড়ে দেবে বা আমাকে দোষারোপ করবে। যদি কারো বাড়ির কোনো একটা ছাদের কোনো একটা চাই খুলে যায়, তাহলে বাকিরা আমাকে চেপে ধরবে। ঠিক আছে? আমার রিস্ক আছে। আবার উল্টো দিকে আমার একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি। সেই বাড়িটা আমি কাউকে ভাড়া দিয়ে দিয়েছি। তো তখন আমি অতটাও ধ্যান দেব না। ঠিক আছে? গাড়িটা তো ওনার আছে। উনি ডেডিকেটলি আছেন ওখানে। উনি নিশ্চয়ই ওনারই বাড়ি, যখন উনি ওনার মতন টেক কেয়ার করবেন। এটা তো মানে একদম ১২ জনের বাড়ি নয়। ঠিক সিমিলার ওয়েতে যখন আমি শেয়ার্ড হোস্টিং, মানে আমি অ্যাজ এ হোস্টিং প্রোভাইডার আমি শেয়ার্ড হোস্টিং দিচ্ছি। মানে আমার কম্পিউটার ডি ড্রাইভে আমি ১০ জনের জায়গায় ১৫ জনকে ওয়েবসাইট দিয়েছি। একটাই ওয়ার্ডপ্রেস দিয়েছি, সেটাই ১৫ জন ভাগাভাগি করে খাচ্ছে। সবই ঠিকই আছে। কিন্তু আমি মনে রাখছি, বাবা ১৫ জনের মধ্যে হঠাৎ করে যদি কারো ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায়, তাহলে আমার বদনাম হয়ে যাবে। আমি তার জন্য কি করি? যে আমি একটুখানি দেখে শুনে রাখি। আচ্ছা, PHP টা ঠিক আছে তো? আপডেটেড রয়েছে তো? আচ্ছা, আমার কম্পিউটারে সব ঠিকঠাক আছে তো? সিকিউরিটি ঠিকঠাক আছে তো? অর্থাৎ আমি আমার নিজের গরজে কিছু রক্ষণাবেক্ষণ করি। ঠিক আছে? অর্থাৎ শেয়ার্ড হোস্টিং এর যে সিকিউরিটির যে জিনিসপত্রগুলো, সেইগুলো আ কিন্তু হোস্টিং প্রোভাইডার অনেকটাই দেখাশোনা করেন। ইনক্লুডিং দ্য ইনস্টলেশন, আনইনস্টলেশন অফ WordPress বা অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন যা রয়েছে। ঠিক আছে? কিন্তু ডেডিকেটেড হোস্টিং এর ক্ষেত্রে, ভাই তোমায় দিয়ে দিয়েছি, তুমি দেখো, তুমি বুঝে নাও। তোমার বাড়িতে যদি চোর পড়ে, ডাকাত পড়ে, আমায় কিন্তু বলো না। আমি কিন্তু তার দায়ভার নেব না। সুতরাং ডেডিকেটেড হোস্টিং এ আমি আপনাকে স্পেস দিয়ে দিয়েছি, আপনাকে প্রসেসর দিয়ে দিয়েছি, আপনাকে RAM দিয়ে দিয়েছি, আপনাকে প্রিভিলেজ দিয়েছি অনেক কিছু। মানে আপনি চাইলে ওখান থেকে WordPress কেন, যে প্রেস খুশি আপনি ইনস্টল করতে পারেন। যা খুশি করুন। কিন্তু দাদা, কিছু হলে আমায় বলতে পারবেন না। আমি কোনো দায়িত্ব নেব না।
ঠিক আছে? এই হচ্ছে ডেডিকেটেড হোস্টিং এর গল্প। এবার স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে কোনটা কাদের জন্য। আমি যদি খুব বড় ডেভেলপার হই, আমি একটা বেশ বড় সাইট-ফাইট তৈরি করব। আমার প্রচুর আ জিনিসপত্র অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি, ইত্যাদি থাকবে এবং আমার যথেষ্ট হিউম্যান রিসোর্সেস রয়েছে, আইটি প্রফেশনাল রয়েছে। আমি obviously ডেডিকেটেড হোস্টিং কিনবো। আর যদি আমার মতন যারা নরমাল মানুষ, তারা ডেডিকেটেড হোস্টিং কিনে কোনো লাভ নেই তাদের। টাকা বেশি দিতে হবে। আমি আমার অতটাও আমি এক্সপার্ট নই যে আমি টোটাল সিকিউরিটি সমস্ত কিছু দেখে নিতে পারবো। সুতরাং সেদিক থেকে আমার জন্য শেয়ার্ড হোস্টিং কেনাই যথাযথ ঠিকঠাক কাজ হবে। এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। আ এর বেশি আজকে বললে একটু ওভারলোড হয়ে যাবে বলে আমার মনে হয়। স্বাভাবিক আমরা যখন পেছনের দিকে যাচ্ছি তখন মানে শেষের দিকে যাচ্ছি একটু বিষয়গুলো তো কঠিন হবেই। আমি চেষ্টা করছি যতটা ইন্টারেস্টিং ওয়েতে বলা যায়। এই প্রসঙ্গে ইতিমধ্যে দুটো কথা বলে রাখি। একটা পুরনো কথা একই গান। সেটা হচ্ছে যারা পরে এসেছেন তারা নিশ্চয়ই নিজেদের নাম লিখে নেবেন চ্যাট এরিয়াতে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আমি কালকে বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মুম্বাই। তো আগামী সোমবারের যে ক্লাসটা সেটা হবে না। আমি আ ১৩ তারিখে ফিরবো। তো ১৩ তারিখের পরে মানে ১৩ তারিখের পরের যে সোমবার, সেই সোমবারে তো ক্লাস অবশ্যই হবে। ঠিক আছে? আর ১৩ তারিখের যে উইকটা আম সেই উইকে যদি কোনো ক্লাস হয়, মানে যেই ক্লাসটা আমরা মিস করলাম আগামী সোমবার যেটা হলো না, সেটা যদি পরবর্তীতে সপ্তাহের মাঝখানে কোনো দিনে হয়, সেটা আমি obviously আগে থেকে আপনাদেরকে ইমেইল করে এবং সেরকম হলে Facebook এ যারা কানেক্টেড আছেন Facebook পোস্ট করেও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখলাম যে আগামী সোমবারের ক্লাসটা একদমই হচ্ছে না। ঠিক আছে? তারপরের সোমবার তো ক্লাস হচ্ছেই। আর আগামী সোমবার আর তারপরের সোমবারের মাঝামাঝি যদি কোনো ক্লাস হয়, তাহলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। ইমেইলের মাধ্যমে তো বটেই এবং আ প্রয়োজন হলে যদি সেরকম হয় Facebook পোস্টের মাধ্যমে যারা আমার সাথে কানেক্টেড আছেন তাদেরকে জানিয়ে দেব। এই হচ্ছে গল্প। এবার আপনাদের জন্য মাইক্রোফোন ওপেনড। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। প্রদীপদা, আপনি আপনি যেটা বললেন যে যারা হোস্ট প্রোভাইড করে তারা এক একটা মানে কি বলবো স্পেসিফিক স্পেস দিয়ে দেয় ওয়েবসাইটস কে, যে আপনি এতটার বেশি ডেটা যদি আপলোড করেন সেক্ষেত্রে আমরা ডিলিট করতে বাধ্য হব। তো সেক্ষেত্রে যে সমস্ত ওয়েবসাইটস গুলিতে আহ, গান সিনেমা আপলোড হয়েই চলেছে, তো সেগুলো মানে তারা কি হোস্টকে ইনক্রিজ করে তার জন্য? না, এক্ষেত্রে যেটা হয় মানে একটা হতে পারে যে তারা নিজেরা কিছুটা চালায়। মানে নিজেরাই নিজেদের কম্পিউটারে হোস্ট করে। সেটা হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। নাম্বার 2, তারা বেশি আমি যখন 20 জিবি স্পেস বলছি, তারা 200 জিবি নিতে পারেন, 2 টিবিও নিতে পারেন। ঠিক আছে? সেটা তারা বেশি টাকা দিয়ে নেবেন। সেই হিসেবে তিনি স্পেস পাবেন। প্রদীপদা, হুম। বলছি গোডাডির একটা গল্প শুনছিলাম আমি, যে যেখানে শেয়ার্ড হোস্টিং এও যত খুশি আমি জায়গা নিতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট ফাইল লিমিট আছে যে এতগুলো ফাইল আপলোড করতে পারবো। তো এটাও কি সেম প্রসেসে হয়, একটু বেশি দেওয়া হয় না? এইগুলো না একদম পুরোপুরি মার্কেটিং গিমিক। মানে আমি কথার কথা বললাম যে আমি আনলিমিটেড স্পেস দিচ্ছি। কিন্তু ২০০ টার বেশি ফাইল দেওয়া যাবে না। এবার আমরা ফাইল কি দেব? মানে আমি একটা ওয়েবসাইটে কি আপলোড করতে পারি? আমি আপলোড করতে পারি কিছু গান, কিছু ভিডিও ইত্যাদি, ইত্যাদি। তো যদি গান ডাউনলোড দিই ২০০ খানা MP3 কত সাইজ? গড়ে যদি আমি ৫ এমবি করে কি ৬ এমবি করে কি ১০ এমবি করে যদি ধরি গড়ে, তাহলে ২০০ ইন্টু ১০ কত হচ্ছে? তাহলে ২০০০ এমবি মানে ২ জিবিও নয়। ঠিক আছে? তো এটা কিছু না, এগুলো হচ্ছে মার্কেটিং গিমিক। আচ্ছা আনলিমিটেড স্পেস। ঠিক আছে, চলে যাই। এমনকি ওই যে ফাইল লিমিটটা আছে সেটা অনেক সময় পরিষ্কারভাবে লেখা থাকে না। আচ্ছা প্রদীপদা, আমি হচ্ছে ওইদিন ক্যাপটিভেট ট্রাই করছিলাম, তো এখানে লাস্টের দিকে ছিল /4422, এখানে স্ল্যাশটা আসলে কিসের? কিসের? মানে এফটিপি সার্ভার কি ট্রাই করছিলাম, এখানে লাস্টের দিকে ছিল /4422। সম্ভবত ওটা পোর্ট নাম্বার। FTP যদি হয় তাহলে তো নিশ্চয়ই তার কোনো পোর্ট থাকবে। ওটা তার পোর্ট নাম্বার। যেরকম আমরা যখন আমাদের মোবাইল থেকে করছিলাম, আমি দেখাচ্ছি আমার এখানে কোলন 9999। দেওয়া ছিল, বা স্ল্যাশ দেওয়া ছিল। হ্যাঁ, ওটা পোর্ট নাম্বার হবে।
ও আচ্ছা। আর যদি ধরুন আমি আচ্ছা, ল্যান এর আগের কেবলের ক্লাসে সম্ভবত কেউ বলেছিল এটা, যেটা হচ্ছে মানে ল্যান কেবল দিয়ে ধরুন ২ টা কম্পিউটার সেট আপ করলাম এবং হচ্ছে আইপি অ্যাড্রেস আমি কনফিগার করে নিলাম যাতে আমি ফাইল ট্রান্সফার করতে পারি। তো পরবর্তীতে যদি আমি আবার নেট কানেক্ট করতে চাই সেক্ষেত্রে কি আবার কনফিগার করে নিতে হবে নাকি আগে যেটা আছে সেটা থাকবে? আগে যে সেটআপ ছিল? তুমি আইপিটা কিভাবে কনফিগার করতে চাইছো ফাইল ট্রান্সফারের জন্য? ওখানে স্ট্যাটিক আইপি দেখছিলাম আমি একটা ওয়েবসাইটে। স্ট্যাটিক আইপি ক্লিক করে তারপর চেক করতে হয়। না, সেক্ষেত্রে সম্ভবত, আমি পুরো শিওর নই। সম্ভবত তোমাকে আবার তাহলে চেঞ্জ করতে হবে। কারণ তুমি তো অ্যাকচুয়ালি ইন্টারনেটটা ব্যবহার করছো মডেমের মাধ্যমে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তো আইপি ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তো তোমার মডেমেই দেওয়া আছে। তুমি যদি কম্পিউটারে কোনো স্ট্যাটিক আইপি ব্যবহার করো, হ্যাঁ, তাহলে তো পরবর্তীতে তোমাকে নিট পেতে গেলে আবার ডাইনামিক মানে ওই অটোমেটিক্যালি অপটেইন অটোমেটিক্যালি এইটা করে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। ওকে। ওকে, থ্যাংক ইউ। আর কি ওটা কিছু বলছিল? আচ্ছা, কুন্দন বোধহয়। মোবাইলের আইপি অ্যাড্রেস কিভাবে দেখা যায়? এটা নিয়মটা কি অ্যাকচুয়ালি মোবাইলের আইপি অ্যাড্রেস দেখার? অনেক সময় ওয়েবসাইট বেশিরভাগ ক্ষেত্রেই প্রেফার করে অনেকে। হ্যাঁ, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আচ্ছা, হোয়াট ইজ মাই IP.com এই টাইপের কিছু একটা আছে মোবাইলে। হ্যাঁ, প্রচুর গুগলে আছে সার্চ এরকম করলে ওয়েবসাইট। সেখান থেকে আমার মোবাইলে আইপি অ্যাড্রেস দেখা যেতে পারে। 21680.1 সরি। তো সে মানে আগের ক্লাসে www. যে মানে যে ট্রেস রুটটা যেটা দেখানো হয়েছিল, তো সম্ভবত কেউ বলেছিল যে তার যে আমিও যেমন আমার হটস্পট দিয়ে ল্যাপটপে কানেক্ট করি আর কি, তো তার একটার বেশি আর দেখাচ্ছে না, মানে 1 এরপর থেকে 2 3 ওগুলো আসছে না ট্রেস রুটে আর কি। আমিও আজকে যেটা করে দেখলাম, তো আজকে না, 2-3 দিন 4 দিন আগে হয়তো। তো আমারও কিন্তু একটার বেশি দেখাচ্ছে না। তো এটা কি প্রবলেম? আচ্ছা, তাহলে ওটা না আমাকে একটু তাহলে করে দেখতে হবে। হ্যাঁ, মানে আমাকে তাহলে মোবাইল থেকে হটস্পট ব্যবহার করে কম্পিউটারে লগইন করে, আমি অত বড় এক্সপার্ট নই। তো সেটা আমাকে করে দেখতে হবে কেন ওখানে সিঙ্গল রিপ্লাই আসছে। মানে হটস্পট ক্রিয়েট করার জন্যই কি আসছে? হতে পারে হটস্পট ক্রিয়েট করার জন্য। কারণ এটা তো ভার্চুয়াল ব্যাপার। মানে অ্যাকচুয়ালি তো মোবাইলটা কোনো রাউটার নয়। ঠিক আছে? মোবাইল সবসময় ওটা ভায়া হয়ে কাজ করছে অ্যাকচুয়ালি। তো সেই কারণে এরকমটা হলেও হতে পারে, সম্ভাবনা আছে। একদম যে অসম্ভব তা নয়। তবুও আমি নিজে একবার চেষ্টা করে দেখব। তাহলে বেটার অ্যান্সার দিতে পারবো আমার মনে হয়। আমি যেটা বলছিলাম মাঝখানে কেটে গেল একটুখানি। সেটা হচ্ছে যে মোবাইলের আইপি অ্যাড্রেস কিভাবে দেখবো? এটা একটা বিষয়। ওই আরেকটা বিভিন্ন জিনিস ওয়েবসাইট বলছিলাম। আছে। বিভিন্ন হ্যাঁ, ওয়েবসাইট সার্চ আছে। করলে হোয়াট গুগল ইজ মাই প্রেফার করে আইপি সার্চ অ্যাড্রেস, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে প্রচুর ওয়েবসাইট আছে। ইভেন মনে হয় হোয়াট ইজ মাই আইপি বলে একটা ওয়েবসাইট আছে। এরকম তুমি ওয়েবসাইট একটা থেকে জায়গা থেকে দেখা যায়। দেখালে না ওই যে যেটা সার্ভার থেকে যেটা এফটিপি সার্ভার হ্যাঁ, সময় একটা এইটা দেখালে হচ্ছে মোবাইল। এই আইপিটা মানে এই আইপিটা হচ্ছে যে আমার মোবাইলের সাথে আমার রাউটারের। এখন আমার মোবাইলটা যদি তোমার বাড়ির রাউটারের সাথে করি তাহলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। ঠিক ও আছে? আচ্ছা, আচ্ছা, মানে হ্যাঁ, এটা হচ্ছে রাউটার যে আইপিটা আমাকে দিয়েছে আমার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য। আর তুমি আরেকটা জিনিস বলছিলে সেটা হচ্ছে ধরো তোমার বাড়িতে কেউ গেছে। কম্পিউটার মানে router যখন connect করি, তখন কিন্তু একটা আইপি অ্যাড্রেস কনস্ট্যান্ট থাকে। আমি শুধু মোবাইল আর কম্পিউটার দিয়ে করি, কোনো রাউটার নেই আমার। তো সেখানে কিন্তু একটা 192.168.43 সামথিং আছে, সেটা সবসময় থাকে। হ্যাঁ, মানে একটা তো মোবাইলের বা কম্পিউটার নিজস্ব তার নিজের আইডেন্টিটি সেটা তো একটা রয়েইছে। ঠিক আছে? কম্পিউটার একটা রয়েছে, মোবাইল একটা রয়েছে। কিন্তু যখন আমরা একটা নেটওয়ার্ক ডিভাইস বা রাউটারের সাথে কানেক্টেড, তখন রাউটার আমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, যেটা আমি ওখানে দেখাচ্ছি 192.168.6.8.10 ছিল। এটা আমার এই রাউটারের সাথে আমার এই মুহূর্তে মোবাইলের যে কানেকশন। তো সেটা রাউটার ভাবে চেঞ্জ হতে পারে। কিন্তু মোবাইলের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে, যেটা কিনা আমরা যখন কোয়েরি পাঠাচ্ছি সেই কোয়েরিটা যাচ্ছে মোবাইল থেকে। তো সেইটা আমরা ওই হয়তো মোবাইল থেকেও কোথাও না কোথাও দেখা যায়। আমি জানি না, হয়তো অ্যাবাউটে গিয়ে কোনো জায়গায় ৪ বার ১০ বার ট্যাপ করলে, বাট নরমাল এই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করলে আমি দেখতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে যেটা আগেরবার বলছিলে সেটা হচ্ছে যে ওই ধরো তোমার ওয়াইফাই থেকে কেউ একজন হটস্পট দিয়ে শেয়ার করছে অন্য তার একজন বন্ধুকে তার মানে ডেটাটা। তো সেটা তুমি বলছো যে ওয়াইফাই থেকে তোমার ওয়াইফাই থেকে ডেটা যাচ্ছে না, ওইটা
তার মোবাইল ডেটা থেকে ডেটা যাচ্ছে। কিন্তু যদি তার যখন সে ওয়াইফাই ইউজ করছে তখন তো ইউজুয়ালি তার যে মোবাইল ডেটা সেটা টার্ন অফ থাকার কথা। তো সেক্ষেত্রে তার মোবাইল ডেটা কিভাবে ইউজ হবে? না, এবারে আমি নিজে দেখেছি, তোমরাও দেখবে। সাপোজ তোমার যদি ওয়াইফাই থাকে, তো মোবাইলে ওয়াইফাই মানে বাড়িতে ওয়াইফাই যদি থাকে, মোবাইলে কানেক্ট করে রাখলে ওয়াইফাই অন, কানেক্টেড ইত্যাদি, ইত্যাদি বললো। তারপরে তুমি হটস্পটটা অন করো, পোর্টেবল হটস্পট। তারপরে তুমি নোটিফিকেশন এরিয়া চেক করো, বলবে ওয়াইফাই অফ। ঠিক আছে? তো ওয়াইফাই কিন্তু অফ হয়ে যাবে। আমি অন্ততপক্ষে যতগুলো মোবাইল দেখেছি সবই একই সিস্টেম। এমনিতে তো দাদা মানে দুটো একসঙ্গে চলে না, হটস্পট ওয়াইফাই। হ্যাঁ, ওই তো বললাম যে হটস্পট অন করলেই ওয়াইফাইটা অফ হয়ে যাবে। আবার অফ করলে ওয়াইফাই টার্ন অন হয়ে যাবে। কিন্তু যখনই আমি হটস্পটটা অন করছি, ওয়াইফাই অফ হয়ে যাবে, কারণ ওয়াইফাই থেকে নেবে না ডেটা। কারণ ও একসঙ্গে ওইভাবে ব্যবহার করতে পারবে না। তো প্রাইমারিলি ওয়াইফাই রাউটার নয়। আচ্ছা, প্রদীপ দা, আমার ফোনটা রিসেট করার পর একটা অদ্ভুত মানে সমস্যায় বলে যেতে পারে আর কি হয়। একটা অ্যান্ড্রয়েড সেটআপ থেকে নোটিফিকেশন আসে যে অ্যাপ আপডেটস আর রেডি, এই টাইপের কিছু একটা আহ, বা রেডি টু আপডেট, এই টাইপের কিছু একটা আসে, ঠিক আছে? তো তারপর ওখানে আসে কানেক্ট টু ওয়াইফাই। এবার আমি যখন কানেক্ট টু ওয়াইফাই তে ট্যাপ করি তখন আমার ওয়াইফাইটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। এবারে ওটা ওটার স্পেশালিটি হচ্ছে ও ওয়াইফাই ছাড়া কিছুতেই ও মানবে না, ওর ওয়াইফাই চাই। এর ব্যাপারটা হচ্ছে আমাকে একটা অন্য মোবাইল খুঁজতে হয়, আর যেহেতু আমার আর বাবার ছাড়া কারো ফোন নেই বাড়িতে, আর বাবা মানে থাকে না বাড়িতে মোর দেন হাফ টাইম, তো সেই ক্ষেত্রে মোবাইল খোঁজা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি ওয়াইফাই সেটিংস এ ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন আছে, যেখানে বলে যে অটো সিলেক্ট বিটুইন ওয়াইফ স্ট্রং ওয়াইফাই কানেকশন অ্যান্ড মানে মোবাইল ডেটা, মানে যখন যার পাওয়ারটা বেশি হবে সে অটোমেটিকলি ইয়ে করে নেবে। তো সেক্ষেত্রে তো ওটা অন করে দিলে অবভিয়াসলি আমার মোবাইল ডেটার পাওয়ার বেশি, সেক্ষেত্রে সে মানে মোবাইল ডেটাটাকেই চুজ করবে, কিন্তু ওর হচ্ছে ওয়াইফাইটাই চাই। তো সেক্ষেত্রে এটা প্রথম প্রশ্ন হচ্ছে আহ, এটা কেন আসে? এই মানে এই নোটিফিকেশনটা আপনারা কেউ ফেস করেছেন কিনা? এবং এই নোটিফিকেশনটা ইন এনি কেস যদি আসেও সেট রিসেট করার পর, এমন কোনো অপশন আছে যাতে কি মোবাইল ডেটা দিয়ে সন্তুষ্ট করা যায়? আচ্ছা, প্রথম কথা যে এই যে ফিচারটা ওয়াইফাই অ্যাসিস্ট্যান্টে, সেটা হচ্ছে যে যেই সিগন্যালটা উইক থাকবে, স্পেশালি যদি ওয়াইফাই উইক থাকে, তখন ও অটোমেটিক্যালি মোবাইল ডেটাটা নেবে। ঠিক আছে? কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আপডেটারগুলোতে তারা ওখানে স্পেসিফাই করে দেয় যে একমাত্র ওয়াইফাই থেকেই করা যাবে, তাছাড়া করা যাবে না। কেন, তাদের একটা ভয় থাকে যে কখনো, কখনো সফটওয়্যার সাইজগুলো অনেক বেশি হয়ে গেলে, অনেক ডেটা চলে গেলে অনেক টাকা চলে যাবে, এরকম ব্যাপার। পুরনো ধ্যান ধারণা। জিও তো সেদিন এসছে। তো সেই কারণে এরকম কিছু আছে। তো সেটা যদি মানে যদি যদি এই সেরকমই বলতে বুঝলাম না, ভয়টা কাদের থেকে? এই আমাদের টেলিকম কোম্পানিগুলো? না, এটা হচ্ছে যারা ডেভেলপার, তারা সচেতন থাকেন এই বিষয়ে। হ্যাঁ? কারণ অনেকে তো এটা সাপোজ আমরা জানি যে ঠিক আছে মোবাইল ডেটা টাকা মানে এখন তো ঠিক আছে আমাদের আনলিমিটেড হয়ে গেছে এক প্রকার সবকিছুই। কিন্তু তবুও আগে যেরকম একটু গেলেই প্রচুর টাকা কেটে নিত, সেরকম যখন সিচুয়েশন ছিল তখন তো স্বাভাবিকভাবেই অনেকেই এরকম ছিলেন যারা বুঝতো না, দুম করে তাদের টাকা কেটে যেত। হ্যাঁ? কারণ তারা কোনো না কোনোভাবে অ্যাপ আপডেট করে ফেলেছে বা কিছু করে ফেলেছে ইত্যাদি, ইত্যাদি। তো সেইগুলো যাতে না হয় তার জন্য বিশেষ করে সিস্টেম আপডেটস বা ইন্টারনাল অ্যাপ আপডেটের যে মেথডগুলো, সেখানে অনেক ক্ষেত্রেই এটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে যে একমাত্র ওয়াইফাই ব্যবহার হলেই এটা হবে, মানে আপডেট করা যাবে, তাছাড়া যাবে না। এবার যদি পার্টিকুলারলি ওই অ্যাপ আপডেটার বা সফটওয়্যার আপডেটার সেখানে যদি কোনো সেটিংস থাকে যেখানে এই যেরকম সাপোজ গুগল ড্রাইভে কি হয়? বাই ডিফল্ট ওয়াইফাই ছাড়া আপলোড করা যাবে না। কিন্তু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। সেটিংসে গুগল ড্রাইভের সেটিংসে গিয়ে আমরা ওটাকে চেঞ্জ করতে পারি। প্লে স্টোরে আপডেট, হ্যাঁ, ওভার ওয়াইফাই অনলিও করতে পারি ইত্যাদি, ইত্যাদি। সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু আমি দেখেছি সবসময় বিশেষ করে আমার Motorola ফোনেও আমি লাস্ট টাইম একবার আপডেট করতে গিয়েছিলাম। আমার যথেষ্ট ডেটা ছিল কিন্তু তবুও ও আমাকে আপডেট করতে দেয়নি। আমাকে বলেছে ওয়াইফাই দিতে হবে তারপর। ঠিক আছে? তো এরকম কিছু, কিছু ক্ষেত্রে এরকম বেয়ারা ব্যাপার-স্যাপার থাকে এবং অন্ততপক্ষে আমার এরকম কোনো উপায় জানা নেই যেখান থেকে আমরা এটাকে স্কিপ করতে পারি। যদি না অফিসিয়ালি যেরকম Google Drive এ দেওয়া আছে অপশন, সেরকম যদি কোনো অপশন না থাকে, তাহলে আমার মনে হয় না যে আমাদের কিছু করার আছে ওয়াইফাই ছাড়া। কোনো কিছু করার আছে বলে আমার মনে হয় না।
এই ক্ষেত্রে হতে পারে স্টক অ্যান্ড্রয়েড এবং কাস্টম অ্যান্ড্রয়েড এর কিছু আছে, সে ডিফারেন্স থাকতে আছে। পারে। আর এবার আমি জানতে চাইছি যে এটা কিসের আপডেট, মানে সমস্ত অ্যাপ্লিকেশনস আপডেট হয়ে যাওয়ার পর ওভারঅল একটা মানে কি বলবো ঝালিয়ে নেওয়া নাকি? না, 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 না। সাপোজ আমার যে সিস্টেম অ্যাপসগুলো রয়েছে, সাপোজ আমার ডিফল্ট মিউজিক প্লেয়ার, ঠিক আছে? সেইটার আপডেট এসছে একটা। আমি গুগলে প্লে স্টোরে কোন অ্যাপের আপডেট পাচ্ছি? যেটা আমি প্লে স্টোর থেকে আমি ইনস্টল করেছি বা আমার কোম্পানি ইনস্টল করেছে। সাপোজ গুগল ডু আমার ফোনের সাথে এসছে। তো এখন গুগল ডু এর একটা আপডেট থাকলে আমি অবভিয়াসলি প্লে স্টোর থেকে পাবো। কিন্তু সাপোজ এমআই অফিস, কথার কথা বলছি। এরকম একটা অ্যাপ আছে যেটা গুগলের নয় বা প্লে স্টোরে যেটা নেই, সেটা এমআই এর নিজস্ব। তো সেই সফটওয়্যারটা যদি একটা আপডেট থাকে, ইউজুয়ালি কি হয় অনেক ক্ষেত্রে সিস্টেম আপডেটের সাথেই ইন্টারনাল অ্যাপগুলো আপডেট হয়। কিন্তু এখন যেটা করে দিয়েছে আলাদা করে একটা ইন্টারনাল সফটওয়্যারের আপডেটার দিয়েছে, যেখানে যে সফটওয়্যারগুলো কোম্পানি প্রোভাইড করছে, যেগুলো কিনা প্লে স্টোরে পাওয়া যায় না, সেই সফটওয়্যারগুলো আপডেট করার জন্য আলাদা করে একটা আপডেটার দিয়েছে। তো আমি মানে নতুন যখন কাউকে করে দিই আর কি, মানে সমস্ত কিছু টকব্যাকের কনফিগারেশন বা এই সমস্ত কিছু করিয়ে দিই, তখন দেখি যে মেসেজেস বা এই টাইপের কিছু কিছু অ্যাপ্লিকেশন গুলো আপডেট আসে। ইভেন আমি মেসেজেসটা বিশেষভাবে মেনশন করলাম কারণ আমি এটা দেখেছি আর কি। হ্যাঁ, তো কারণ মেসেজেস যেটা বেশিরভাগ কোম্পানি এখন ব্যবহার করে, বিশেষ করে যারা কাস্টম স্টক বা সেমি স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে, সেটা হচ্ছে গুগলের মেসেজ, যেটাকে অ্যান্ড্রয়েড মেসেজ নামে পরিচিত। গুগলের মেসেজিং অ্যাপ্লিকেশন আমার ফোনেও যেটা রয়েছে, মোটরোলা ফোন আমার। এখানেও যে মেসেজিং সিস্টেমের সাথে অ্যাপ্লিকেশনটা অ্যাটাচ করে রয়েছে, দিই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গুগলের মেসেজ, যেটা অ্যান্ড্রয়েড মেসেজ, সেইটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? কিন্তু আমার এখানে একটা অ্যাপ আছে, ফর এক্সাম্পল কথার কথা বলছি, মোটো কুইক। ঠিক আছে? তো এরকম একটা অ্যাপ আছে, সেটা যে ধরে নেওয়া যাক প্লে স্টোরে নেই। তো তখন তার আপডেটটা কিভাবে দেবে? হয় তাকে দিতে হবে সিকিউরিটি আপডেট, যেরকম আসে সিস্টেম আপডেট, তার মাধ্যমে। সেটা তো সবসময় আসে না, খুব কম আসে। বা সাপোজ আমার তো সিস্টেম আপডেট বন্ধই হয়ে গেছে। তাহলে এখন যদি আমার কোনো অ্যাপ আপডেট বেরোয়, আমার এফএম রেডিও ফর এক্সাম্পল কথা বলছি, এফএম রেডিও। এফএম রেডিও কার অ্যাপ? এফএম রেডিও বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, কোম্পানি নিজে তৈরি করে। যদিও ফরচুনেটলি মোটরোলার এফএম রেডিও যেটা, সেটা প্লে স্টোর থেকেই পাওয়া যায়। মানে অন্ততপক্ষে মোটরোলা ফোনের জন্য পাওয়া যায়। আমি যখন আপডেট পাই মোটরোলা এফএম রেডিওর, তখন সেটা প্লে স্টোর থেকেই পাই। কিন্তু সব কোম্পানি সেটা নাও হতে পারে। এফএম রেডিও হয়তো তার নিজের তৈরি এবং সেটা প্লে স্টোরে নেই। ঠিক আছে? তখন তার যদি আপডেট দিতে, তখন কি হবে? তো সেই প্রবলেমটা সলভ করার জন্যই এখন একটা ইন্টারনাল সফটওয়্যার আপডেট এসেছে, যেটা ফোনের যে সফটওয়্যারগুলো প্লে স্টোরে নেই, সেই সফটওয়্যারে যদি কোনো আপডেট থাকে, সেইগুলো আপডেট করার জন্য। দাদা বলছিলাম ওই IPv4 IPv6 এটার মানে ডিফারেন্সেসটা ঠিক ধরতে পারলাম না, আর এর উপযোগিতাটা কি মেইনলি? এটা নিয়ে আমরা পরে একটা ছোট্ট আলোচনা করব। আমাকে নিজে একটু IPv6 এর যে স্পেশালিটি, সেগুলো নিয়ে একটু নিজেকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো তখন আমরা আলোচনা করব। তবে আমরা আমি নরমালি, জিজ্ঞেস করবো? হ্যাঁ, নরমালি আমরা IPv4 টাই ব্যবহার করি। IPv6 খুব একটা ব্যবহার আমরা করি না। মানে আমাদের সেই ইকুইপমেন্ট নেই বা সেই ফেসিলিটি নেই। আমাদের ইন্টারনেট প্রোভাইডাররাও সেইটা প্রোভাইড করেন না। হ্যাঁ, কুন্দন বোধহয় কথা বলছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রদীপদা, মানে আমাদের ইউনিভার্সিটিতে যেরকম মানে কম্পিউটারে ডাইরেক্ট একটা দিয়েছে, তো ওটা কম্পিউটারে রানে এনসিপিএ, তো ওখানে লিখে ওখানে প্রপার্টিজে গিয়ে আইপি টাইপি গুলো দেওয়া যায়। তো রাউটারের ক্ষেত্রে কি ওই রাউটারটাকে মানে ওই RJ45 যেমন মানে ওই কেবল দিয়ে ডাইরেক্ট ফিজিক্যালি কানেক্ট করে ওখানকার ওর ওয়েব পেজে ওগুলো দিতে হবে, মানে এরকম ব্যাপার না? আবার ওখানেই মানে কম্পিউটারে যেখানে দিতে হয় ওর ক্ষেত্রেও সেখানে না, এর ওয়েব পেজে, মানে এটা আমি বুঝি। না, এটা হচ্ছে রাউটারে। আমি যদি সাপোজ আমার যদি এখন IPv6 আমার রাউটার সাপোর্ট করে, যদি আমি করতে চাই, যদি আমার ইন্টারনেট প্রোভাইডার সাপোর্ট করে না, কিন্তু যদি করতে চাই, সেটা আমাকে রাউটারের যে সেটআপ আছে, রাউটারের ওয়েব পেজ বা আমার ক্ষেত্রে রাউটারের মোবাইল অ্যাপ, যা করতে হবে সেখান থেকে করতে হবে। আর যদি আমি ডিরেক্টলি পিসিতে কানেকশন দিই, হ্যাঁ, যেখানে ডিরেক্টলি পিসিতে সে কানেকশন ইউজ হচ্ছে, পিসি থেকেই আমাকে কনফিগার করতে হচ্ছে সমস্ত কিছু, তখন আমি ওখান থেকে IPv4 বা IPv6 ব্যবহার করব, যেটা আমার ইচ্ছা আছে। ও মানে সেটা আর কি কম্পিউটার থেকে করতে হবে না, মানে ওটা ওর ওয়েব পেজটাতেই থাকবে ওগুলো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ।
প্রদীপদা আপনি একটা কি অ্যান্ড্রয়েড এর কথা বললেন, স্টক অ্যান্ড্রয়েড, কাস্টম অ্যান্ড্রয়েড, আর একটা থার্ড কি, ওটা যদি একটু বলে দেন। সেমি স্টক অ্যান্ড্রয়েড আমি বলেছি, এটা পিওরলি স্টক অ্যান্ড্রয়েড নয় কিন্তু অনেকটাই স্টক। যেরকম মোটরোলা তো স্টক অ্যান্ড্রয়েড বলা যাবে না, মোটরোলা সেও তো একমাত্র স্টক অ্যান্ড্রয়েড কাকে বলা যায়? স্টক অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের পিক্সেলকে বলা যায়। আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস যেগুলো, সেগুলোকে টু সাম এক্সটেন্ট বলা যায়। আমি টু সাম এক্সটেন্ট এই কারণেই বললাম যে সাপোজ মিআই এর MI1, MI2, MI3 তিনটে আমি মনে করতে পারছি, যেগুলো কিনা অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট। তো হিসেব মতো সেখানে কি থাকা উচিত? গুগলের যে অ্যান্ড্রয়েড সেটাই আছে মূলত। কিন্তু তা সত্ত্বেও তার যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা, সেটা আমি দেখেছি তোকে MI-A2 তে আমি দেখেছি। সেটা গুগলের ক্যামেরা নয়, সেটা MI এর ক্যামেরা। ঠিক আছে? তো সেইখানে আমি বললাম যে মানে স্টক অ্যান্ড্রয়েড টু সাম এক্সটেন্ট। কিন্তু অনেক কোম্পানি আছে যারা কি করে যে টুকটাক কনফিগার করে, কিছু অ্যাড করে, কিন্তু খুব বেশি কিছু করে না। সেগুলোকে আমরা সেমি স্টক অ্যান্ড্রয়েড বলি। এটা অফিসিয়াল টার্ম নয় অবভিয়াসলি। অফিসিয়ালি এর কোনো আলাদা টার্ম আছে কিনা আমি জানি না। বাট আমরা এগুলোকে সেমি স্টক অ্যান্ড্রয়েড বলি। আরেকটা কেস হচ্ছে, সেটা হচ্ছে মানে আমার যেমন ডাইরেক্টলি যে পিসিতে যে কানেকশনটা দিয়েছে, তো ওখানে বারবার লগ ইন করতে হয়। তো সেইখানে আমি যদি ওয়েব মানে ওই ওর ওয়েব পেজটাতে গিয়ে ওগুলো যদি দিই, তাহলে তো ওখানে যদি বারবার লগ ইন করতে হয়, তাহলে তো মানে বারবার কানেক্ট করতে হবে, এরকম ব্যাপার না আলাদা কিছু আর কি? না, ওয়েব লগিং যেটা লগইন করার বিষয়, সেটা হচ্ছে যে বাকি ইনফরমেশনগুলো স্টোর করেই রাখছে। ইউজার নেম, পাসওয়ার্ড একটা থাকে, সেইটাকে আমাকে দিতে হয়। যেরকম আমার এখানে আগে ছিল যে প্রত্যেক 24 ঘন্টায় একবার আমি যদি জাস্ট মানে 24/7 অন করে রাখি আমার ইন্টারনেট, তবুও প্রত্যেক 24 ঘন্টা একবার করে ডিসকানেক্ট হয়ে যাবে। আমাকে নিজেকে কানেক্ট করতে হবে। মানে আমাকে লগইন করতে হবে। লগইন করতে হবে মানে আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে, সেইটা দিয়েই শুধু লগইন করতে হবে। ঠিক আছে? অথবা আমি যদি অনেকক্ষণ ইন্টারনেট অফ করে রাখি, সাপোজ ০.৫ ঘন্টা বা ২০ মিনিট, তারপরে যখন ইন্টারনেট অন করব তখন আমাকে আবার পুনরায় লগইন করতে হবে। এরকম আমার সিস্টেম ছিল। এখন হয়ে গেছে অটো লগইন। অটোমেটিক্যালি লগইন হয়ে যায়, লগ আউট হয় না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি পিসি থেকেই কনফিগার করি। যদি আমার লগইন করতে হয় এরকম যদি সিচুয়েশন থাকে, পিসি থেকেই কনফিগার করি বা রাউটার থেকে কনফিগার করি। ঠিক আছে? আমার বাকি ইনফরমেশন গুলো তো দেওয়াই আছে। আমার আইপি, সাবনেট মাস্ক ইত্যাদি যা আছে সেগুলো তো দেওয়াই আছে। তো সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে ইউজার নেম, পাসওয়ার্ডটা দিতে হবে। অটোমেটিক্যালি যখনই আমি ব্যবহার করতে চাইবো ইন্টারনেট, তখনই আমার ওয়েব পেজে কোনো পেজ খুলে যাবে বা আমি নিজেও ওয়েব পেজে গিয়ে ওদের যে লগইন আইডি মানে ওয়েবসাইট আছে বা আইপি অ্যাড্রেস আছে সেখানে গিয়ে লগইন করে নিতে পারি। ঠিক আছে? সেটা আমাকে করে নিতে হবে সেই হিসাবে। হ্যাঁ, আমাকে ওই মানে গুগল ক্রোমে গিয়ে 2.2.2.2 এরকম লিখতে হয়, দিয়ে তখন হ্যাঁ, খুলে আর কি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হয়, দিয়ে ওখানে লগ ইন করে। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? মানে ওই লগ ইনটা মানে রাউটারের সাথে পিসি ফিজিক্যালি কানেক্ট না থাকলেও করা যাবে, তাই তো? হ্যাঁ, ওটা মোবাইল থেকে করতে পারি আমি। মানে আমার যদি মোবাইল যদি আমার রাউটারের সাথে কানেক্টেড থাকে ওয়াইফাই এর থ্রুতে, আমার পিসি অফ আচ্ছা করা আচ্ছা রয়েছে, তখন ও আমি হ্যাঁ ইন্টারনেট হ্যাঁ ব্যবহার করতে চাই না, তখন মোবাইল বুঝলাম, থেকে ওই করতে পারি। চ্যাওড়া মোবাইলে আবার প্রজেক্ট। নোটিফিকেশন চলে আসে। হ্যাঁ? যে ইউ নিড টু লগ ইন সামথিং, আমি কি আসে আমি এই মুহূর্তে ভুলে গেছি টার্মটা অ্যাকচুয়ালি, বাট ওখানে নোটিফিকেশনেই চলে আসে লগ ইন করার জন্য। তো সেখানে ক্লিক করলে আমার ব্রাউজার ওপেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি সেটা বুঝলাম না, মানে ওদের মানে যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের একটা থাকবে, আর যারা রাউটার দেবে তাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এরকম নাকি? হ্যাঁ। মানে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি এটা হচ্ছে আমার আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা। আর রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে সেক্ষেত্রে রাউটারে যদি কোনো সেটিংস আমি চেঞ্জ করতে চাই সেটার জন্য। ঠিক আছে? যদি আমি রাউটারের আচ্ছা সেটিংস চেঞ্জ আচ্ছা করতে আচ্ছা, চাই ও সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু কখনো চাইবে না বারবার। এটা যেটা চাইছে সেটা আইএসপি চাইছে আমার। যে আমি আচ্ছা সত্যিই ঠিকঠাক ইউজার কিনা সেইটা বোঝার জন্য। হ্যাঁ, thank you. ওখান থেকে কি কি মডিফাই করা যাবে দাদা? কোত্থেকে? ওই যে আইএসপি যে এখান থেকে হয় আছে। না, আইএসপি তে কিচ্ছু মডিফাই করা যাবে না। ওটাতে লগইন করা মানে ও আমাকে ইন্টারনেটটা অ্যালাও করলো অ্যাক্সেস করার জন্য। আমি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবো। আর কিচ্ছু না। যদি লগইন না করি তাহলে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। আমার সবই জ্বলবে।
লাইটও আছে, সবই ঠিক আছে, কানেকশন ঠিক আছে, কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, মানে ডেটা পাবো না। ঠিক আছে, লগ ইন করলে তারপর ডেটাটা পাবো। এটা হচ্ছে সিকিউরিটির জন্য বিশেষ করে দেওয়া হয়েছে, বা এই যে আমি বললাম 24 ঘন্টা লগ আউট হয়ে যেত, কেন এটা কি কারণ হচ্ছে যে হতে পারে সাপোজ এখন তো আনলিমিটেড প্ল্যান হয়ে গেছে, যখন লিমিটেড প্ল্যান ছিল আমি হয়তো নেট অন করলাম, অফ করতে ভুলে গেলাম, অফিস চলে গেলাম, তারপর দেখলাম যে সবাই ভিডিও টিডিও দেখে সব শেষ করে ফেলেছে, হতেই পারে। তো তার জন্য প্রত্যেক 24 ঘন্টা একবার করে লগ আউট করে দিত আমার এখানে, আমার যে প্রোভাইডার সে। ঠিক আছে, তো এখন আমার অটো লগিং হয়ে গেছে, তো এখন আর ঝামেলা থাকে না কিছু। মানে যদি ওয়াইফাইটা নাও ইন দ্য ফিউচার কি রাউটারে আপলোড এরকম কোনো ফিচার নেই যে ও অটো লগ ইন করে নেবে, মানে সেটা জিজ্ঞেস করতে হবে তোমার আইএসপি কে ফোন করে, যে আমার এখানে অটো লগিং ফেসিলিটি দেওয়া যায় নাকি, কিসের কানেকশন তুমি কি জানো, কোন প্রোভাইডার, মানে অ্যালায়েন্স, আচ্ছা আচ্ছা। উইশনেট, সেটা কি তুমি জানো? আমার উইশনেট দেখায় তো, দেখাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। উইশনেট দেখায় ওরা। হ্যাঁ, উইশনেট যদি দেখায় তাহলে ডেফিনেটলি করা যাবে। আগে একটা নির্দিষ্ট ব্যাপার ছিল যে সাপোজ আমি বলছি যেরকম আগে আমাদের ছিল ব্রোঞ্জ 90 কিনলে অটো লগিং দেবে, তাছাড়া অটো লগিং দেবে না, নিতে গেলে 100 টাকা বা 50 টাকা এক্সট্রা পে করতে হবে পার মাসে। তো এখন আমি শুনেছি সবাইকেই, মানে যদি কেউ চায় তাকে অটো লগিং দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তোমাকে ফোন করতে হবে। আগে তুমি তোমার লোকাল অপারেটরকে ফোন করো যে আচ্ছা আমি অটো লগিং চাইছি, এটা একটু করে দিন, তারপর ওরা তোমাকে যদি কিছু করতে পারে বা ওরাই ওখান থেকে করে দিতে পারবে, বা তুমি কাস্টমার কেয়ারে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে আমি অটো লগিংটা পাবো কিনা। আচ্ছা, আমার তো ডাইরেক্ট পিসিতে কানেকশন দেওয়াই আছে, তাহলে ওটাকে আমি রাউটারে কানেক্ট করে ওয়েব পেজ দিয়ে ওটা ওর যে ইউজার নেম পাসওয়ার্ড যা যা আছে দিয়ে করে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মানে তখন না, আমি যদি ওয়েব মানে যদি ডাইরেক্ট রাউটারে কানেক্ট করতে গেলে আমাকে সমস্ত ইনফরমেশন, মানে ইউজার নেম পাসওয়ার্ড তো আছেই, সেটা তো পরে। তার আগে আমার আইপি অ্যাড্রেস কি, সাবনেট মাস্ক কি, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস ইত্যাদি ইত্যাদি দিয়ে রাউটারের সাথে কনফিগার করতে হবে, যেটা এখন হ্যাঁ পিসিতে করা আছে। তারপরে আমি ওই যে আমাকে ওই যে ইউজার নেম পাসওয়ার্ডের যে পেজটা ওটা আমি পাবো আমার পিসিতে বা মোবাইলে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কুইকলি আমি নেব, তারপরে আমরা এটা শেষ করব। মানে আচ্ছা, এটা বেশ। ওই আইপি অ্যাড্রেসের সাথে ওইটা দেয়, মানে ওই আইডি পাসওয়ার্ডটা, হ্যাঁ, যখন আমাকে বাকি আর ওটা ইনফরমেশন সবার গুলো দেবে, ক্ষেত্রে ইউনিক হবে। হ্যাঁ অবভিয়াসলি সবার ক্ষেত্রে ইউনিক হবে। বেশ, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামী সোমবারের পরে আবার আমাদের দেখা হবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়ে আপডেট করব। যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।